ইলিয়াস হোসাইন, ডিন, ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স। আসন গ্রহণ করবেন। I pronounce Miss Karan Nair, Hambar College, Canada. Please have a seat. Thank you very much. আসন গ্রহণ করছেন পেপার প্রেজেন্টার হিসেবে জনাব জহির ইমাম, উপজেলা নির্বাহী অফিসার, কালীগঞ্জ। এই অংশে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করছেন প্রফেসর ডক্টর ASM আনোয়ারুল্লাহ ভূঁইয়া, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ইউনিভার্সিটি অফ জাহাঙ্গীরনগর। প্রফেসর ডক্টর আসাদুজ্জামান, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ইউনিভার্সিটি অফ রাজশাহী। জনাব আসাদুজ্জামান স্যার, আপনি যেখানে থাকুন আপনি আমাদের স্টেজে আসবেন এবং আসন গ্রহণ করবেন। আসন গ্রহণ করবেন মিস বুশরা হেলাল। আমি দুঃখিত, সম্ভবত বুশরা হেলাল লিভ করেছেন। আসন গ্রহণ করবেন মিস্টার মশিউর রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ICT, উত্তর বাংলা কলেজ। আমি জনাব আসাদুজ্জামান স্যার, ডক্টর আসাদুজ্জামান স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি অনুগ্রহ করে আসন গ্রহণ করবেন। আমি দেখতে পাচ্ছি আমাদের প্যানেলিস্ট এবং আজকের চেয়ারপারসন সহ একজন অনুপস্থিত, যিনি জনাব জহির ইমাম, উপজেলা নির্বাহী অফিসার। আশা করছি উনি খুব তাড়াতাড়ি আমাদের মাঝে অংশগ্রহণ করবেন। এই অংশের চেয়ার করছেন জনাব আব্দুর রউফ সরকার, অধ্যক্ষ, উত্তর বাংলা কলেজ। আমি খুব তাড়াতাড়ি তাকে মাইক্রোফোন হস্তান্তর করার চেষ্টা করছি। কিছুক্ষণ আগে যে আলোচনাগুলো আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, আমরা ঋদ্ধ হয়েছি। ভাষা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বিষয়ে যে আলোচনাগুলো হয়েছে, অনেক জ্ঞানগর্ভ আলোচনা হয়েছে। তবে আমরা গৌরবের জাতি যে আমাদের যেমন বর্ণমালা রয়েছে, আমাদের কনস্টিটিউশন আছে, ভাষার সাংগঠনিক প্রক্রিয়া, ভাষা চলবার জন্য, ভাষা পরিচালিত করবার জন্য একটি কনস্টিটিউশন রয়েছে। আমরা সেই গৌরবান্বিত জাতি যে আমাদের এমন একটি গ্রামার রয়েছে। আপনি আমাদের বাংলা ভাষাটা পরিচালিত হয় না, তবে পৃথিবীর অনেক এমন ভাষা আছে যাদের কোনো বর্ণমালা নেই। সেই অর্থে আমরা অনেক অহংকারের জাতি, বাঙালি জাতি। আমরা তৃতীয় সেশনে অনুপ্রবেশ করতে চাই। এই অংশে আমি অনুরোধ জানাতে চাই এই অংশের চেয়ারপারসন জনাব আব্দুর রউফ সরকার। প্লিজ স্যার। মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত অতিথি, আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী এবং সহকর্মীবৃন্দ, শুভ অপরাহ্ন। আপনারা সারা দিন একটা লম্বা সময় বসে বসে কাটিয়েছেন। এই আলোচনাগুলো অনেকটা ইংরেজিতে বলে বোরিং, তো কিন্তু মূল্যবান। আমরা সারাদিনের আলোচনায় অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। নারী শিক্ষার উন্নয়ন, ভাষার দক্ষতা উন্নয়ন এবং আরও কিছু বিষয় ছিল। সারাদিনের আলোচনায় আমরা অনেক কিছু জেনেছি। এই পর্বে আমরা মেনলি ICT নিয়ে আলোচনা করব। ICT অ্যাডভান্সমেন্ট। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর ইলিয়াস হোসেন, ডিন, ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স, ইউনিভার্সিটি অফ রাজশাহী, মিস ক্যারেন নায়ার, হাম্বার কলেজ, অন্টারিও, কানাডা, মিস্টার জহির ইমাম, UNO Kaligons. Unfortunately, he is late and he is coming. He informed me he is coming very soon. First of all, I like to present Sir Professor Dr. Ilyas Hossain, Dean, Faculty of Social Science, University of Rajshahi. সেশনের সভাপতি, প্রবন্ধ উপস্থাপক এবং প্যানেলিস্ট বৃন্দ এবং সামনে উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক
বৃদ্ধজন এবং ছাত্রছাত্রীবৃন্দ, আমি এখানে খাপ খাই না। এই সেশন আইটি বিষয়ক, তো আমার সময়ের অভাবের কারণে আমি আজকেই সময় দিতে পারছি। এই আবেদনটা করার পর যে যদি কোনো একটা জায়গা দেওয়া যায়, তো আয়োজকবৃন্দ আমাকে দয়া করে এই সেশনে একটু জায়গা করে দিয়েছেন, এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আইটির সঙ্গে এটি যায় না, এটি অর্থনীতির একটি ব্যাপার। অর্থনীতি অনেকের কাছে অনাকর্ষণীয় সাবজেক্ট, এটা আকর্ষণীয় কোনো সাবজেক্ট নয়। তত্ত্ব এবং মডেল দিয়ে অর্থনীতি পড়তে হয়, এই কারণে অনেকে আগ্রহ প্রকাশ করেন না অর্থনীতি পড়তে বা অর্থনীতিবিদদের কথা শুনতে। তাছাড়া ম্যাথমেটিক্সের একটু ব্যাপার আছে, অর্থনীতিবিদদের নিয়ে নানান কথাও আছে। কার্লাইল নামে একজন দার্শনিক আছেন, তিনি অর্থনীতিবিদদের নিয়ে খুব আপত্তিকর কথাই বলেছেন আর কি, যে অর্থনীতিবিদরা এমনই, এদের কথার কোনো ঠিক নাই। সকালে বলে এই পলিসি নেন, বিকালে বলে যে আরেক পলিসি নেন। এই বলে মানিটারি পলিসি গ্রহণ করেন, কালকে বলছে ফিসকাল পলিসি গ্রহণ করেন। এদের মতের মিল নাই। এবং তিনি বলেছেন যে পৃথিবীর অর্থনীতিবিদরা একমতও হতে পারেন না, ভিন্ন কথা বলুক তো সবাই মিলে আজকে বলুক যে এইটা করেন, কালকে সবাই মিলে বলুক তাও বলেন না। অর্থাৎ অর্থনীতিবিদদের মধ্যে মতেরও পার্থক্য আছে। তো তিনি বলছেন যে সব অর্থনীতিবিদকে যদি পিটিয়ে পাশাপাশি শুইয়ে দেওয়া যায় তাও এরা একমত হবে না। এবং অর্থনীতিবিদরা কোনো ক্লিয়ার কথাবার্তা বলে না। অর্থনীতি যারা পড়েছেন তারা এটা জানেন। আমেরিকার রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন রুজভেল্ট আমেরিকান অর্থনীতি যখন মহামন্দায় পড়েছিল, তখন তার পরামর্শকরা তাকে বলেছিলেন যে এই মন্দা অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনি অর্থনীতিবিদদের ডাকেন। রুজভেল্ট অর্থনীতিবিদদের ডাকতে সম্মত হয়েছিলেন, তবে তিনি বলেছিলেন যে এক হাতওয়ালা অর্থনীতিবিদ, যে অর্থনীতিবিদের দুই হাত আছে ওগুলোকে ডাকা যাবে না। তিনি আসলে বলতে চাইছিলেন, তিনি জানেন যে অর্থনীতিবিদরা যারা পড়েছেন, আপনারা একটু এখানে থাকতে পারেন, অর্থনীতিবিদরা বলেন যে অন দ্য ওয়ান হ্যান্ড এইটা করলে এইটা ঘটবে, অন দ্য আদার হ্যান্ড ওইটা ঘটবে। তো সেই জন্য সিদ্ধান্ত নেওয়া খুব মুশকিল। আপনি মানিটারি পলিসি নেবেন, এক্সপেনশনারি মানিটারি পলিসি নেবেন, অর্থনীতির ভালো হবে, তবে মুদ্রাস্ফীতি ঘটবে অন দ্য আদার হ্যান্ড। এই ধরনের মতভেদ রয়েছে। তো এটি হয় স্বাভাবিক, কারণ অর্থনীতি হচ্ছে একটি সামাজিক বিজ্ঞান এবং আমরা সাধারণত মডেল, তত্ত্ব এগুলো দিয়ে আলোচনা করি। তো এখানে যেহেতু ছাত্রছাত্রীরা আছেন, আমি ওই মডেলের ভাষায় বলবো না, গণিতের ভাষায় বলবো না, আমি সংক্ষিপ্ত সময়ে আমার কাজটা আমরা বলবো। এই কাজটা হচ্ছে যে শিক্ষা প্রতিদান দেয়, রিটার্নস টু এডুকেশন। আমরা যে শিক্ষা গ্রহণ করি তার একটা প্রতিদান পাই। এই প্রতিদানটা কিভাবে এস্টিমেট করব? আমি ইউনিভার্সিটিতে পড়লাম, আমি কত প্রতিদান পেলাম, বা একজন কলেজে পড়লো সে কত প্রতিদান পেল, একজন খারেজি মাদ্রাসায় পড়লো সে কত প্রতিদান পেল, এইরকম একটা ব্যাপার থাকে। এবং এই ব্যাপারগুলো আমাদের স্কুলিং ডিসিশন, কোথায় পড়ব এটা নিয়ে আমরা তখন দ্বিধাদ্বন্দ্বে পড়ি, যে আমার বাচ্চাকে কোথায় পড়াবো, বাচ্চা কোথায় নোঙ্গর করবে, ইউনিভার্সিটিতে না কলেজে না জাতীয় বিশ্ববিদ্যালয়ে। এগুলো নিয়ে আমরা ছাত্রও যেমন সমস্যায় পড়ে, ছাত্রর বাবা মারাও সমস্যায় পড়ে। তার একটা উত্তর খোঁজার চেষ্টা করছি, যে একটা উত্তর হতে পারে যে রিটার্নস টু এডুকেশনটা কেমন, যে আমি যে পড়াশোনা করছি পড়াশোনা আমাকে কি দেবে, এই হিসাবটা আমরা করেছি। তো আমি সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি, আমার প্রেজেন্টেশনটাতে কি আছে তার এটা একটা বর্ণনা আপনারা দেখতে পাচ্ছেন। এতগুলো আমি বলবো না। হোয়াট ইজ এডুকেশন? এডুকেশন হচ্ছে কতগুলো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য
একেবারে পরিকল্পিত কার্যক্রম, অ্যাচিভিং সার্টেন এইমস সাচ অ্যাজ নলেজ, ফস্টারিং স্কিল অ্যান্ড ক্যারেক্টার ট্রেটস। প্রত্যেক কিছু দক্ষতা শেখা, আর প্রত্যেক মানুষের মধ্যে সুপ্ত কিছু সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনাগুলো এডুকেশন বের করে নিয়ে আসে। এই পৃথিবীতে আল্লাহ ভগবান ঈশ্বর বিভিন্ন জাতিকে বিভিন্ন সম্পদ দিয়েছেন এবং অসম বন্টন করেছেন বলা যায়। আমরা এত লোক আছি, আমাদেরকে তেল দেন নাই। সৌদি আরবের লোক নাই, মাটির নিচে অনেক তেল দিয়েছেন। কিন্তু ঈশ্বর ভগবান আল্লাহ মেধার বন্টনের ক্ষেত্রে কোনো অসমতা করেন নাই। গরিবের ঘরেও মেধাবী সন্তানের জন্ম হয়েছে, ধনীর ঘরেও হয়েছে, সব জায়গায় হয়েছে, সব জায়গায় মেধাবীও হয়েছে, ডালও হয়েছে। তো সুতরাং এই মানুষের যে প্রত্যেক মানুষের যে সুপ্ত সম্ভাবনাগুলো, সেই সম্ভাবনাগুলোকে বের করে আনার হচ্ছে শিক্ষার কাজ। এটি টিচিং লার্নিং দুটোকেই বোঝায়। আর আধুনিককালে অর্থনীতিবিদরা বলছেন যে সবচেয়ে বেস্ট বিনিয়োগ হচ্ছে শিক্ষা। শিক্ষার চেয়ে বড় বিনিয়োগ আর হয় না। আপনি যত জায়গায় বিনিয়োগ করেন, শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় বিনিয়োগ। শিক্ষা কি করে? শিক্ষার রোলটা কি? এটা হিউম্যান ডেভেলপমেন্ট ঘটায়, যার মাধ্যমে পভার্টি দূর হয়, এক্সক্লুশন দূর হয়, অজ্ঞানতা দূর হয়, অজ্ঞতা দূর হয়, সমাজে নিপীড়ন অত্যাচার এগুলো দূর হয়, ওয়ার এগুলো, যুদ্ধ বিগ্রহ নিপীড়ন নির্যাতন এগুলো আমাদের কাছে সহনশীল হয়ে ওঠে। শিক্ষা ব্যক্তি মানুষকে যেমন উপকারিতা দেয়, রিটার্ন প্রতিদান দেয়, তেমনি সমাজকেও প্রতিদান দেয়। এবং শিক্ষার হচ্ছে একটা সমাজের হার্টবিট। এর 4টা পিলার আছে। একটা লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু লিভ টুগেদার এবং লার্নিং টু বি। আমরা কি হব, কিভাবে জানবো, কিভাবে কাজ করব, কিভাবে সবাই মিলে থাকব, শিক্ষা আমাদের এই ফাউন্ডেশনগুলো করে দেয়। তো কেন শিক্ষার সঙ্গে কি উন্নয়নের কোনো সম্পর্ক আছে? আছে। এর আবার 3টা অ্যাপ্রোচ আছে। প্রথম অ্যাপ্রোচটা ইকোনমিক অ্যাপ্রোচ। এটা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল অ্যাপ্রোচ। শিক্ষা মানুষের শিক্ষা একটা বায়োলজিক্যাল প্রাণীকে মানবে পরিণত করে। আমি যখন জন্মগ্রহণ হয়, আমি একজন বায়োলজিক্যাল প্রাণী, কিন্তু আস্তে আস্তে শিক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে আমার মধ্যে টেকনিক, দক্ষতা, নলেজ এগুলো আমি করে আমার প্রোডাক্টিভিটি, আমার কাজ করার ক্ষমতা, আমার বোঝার ক্ষমতা এগুলো বাড়ে। হ্যাঁ, তো এইটা হচ্ছে প্রোডাক্টিভিটি আমার বাড়ায়। এটি হচ্ছে হিউম্যান ক্যাপিটাল অ্যাপ্রোচ। আরেকটা হচ্ছে হিউম্যান ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ। হিউম্যান ক্যাপাবিলিটি অ্যাপ্রোচটা একটু হিউম্যান ক্যাপিটালের চেয়ে বড়, যে এই শুধু প্রোডাক্টিভিটি বাড়বে না, আরও অনেক কিছু বাড়বে শিক্ষার দ্বারা, এবং এর মধ্যে নন ইকোনমিক ফ্যাক্টরও আছে। হিউম্যান ক্যাপিটাল অ্যাপ্রোচটা হচ্ছে শুধুমাত্র অর্থনৈতিক। আমি শিক্ষা গ্রহণ করছি, আমি কত পাবো, আমি টাকা খরচ করছি, আমি রিটার্ন কত পাবো, এটা হিউম্যান ক্যাপিটাল অ্যাপ্রোচ। আর ক্যাপাবিলিটি অ্যাপ্রোচটা ইকোনমিকের সঙ্গে নন ইকোনমিক। একটা মানুষ শিক্ষা যদি হয়, তাহলে চারিদিকে আলোকিত হয়, অন্য মানুষগুলো আলোকিত হয়, এগুলো নন ইকোনমিক। আর আরেকটা হচ্ছে রাইট বেসড অ্যাপ্রোচ। এটা হলিস্টিক। আমরা যদি বলি যে কেন ছাত্রদের বলি যে কেন পড়াশোনা করছে, বলে জ্ঞান অর্জনের জন্য। কেউ কেউ বলে ভালো চাকরি পাওয়ার জন্য। ওইটা হচ্ছে ভালো চাকরি মানে আমার উৎপাদনশীলতা বাড়বে, এটা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল অ্যাপ্রোচ। কেউ যদি বলে আমি জানার জন্য, শেখার জন্য, নলেজ অর্জন করার জন্য, হ্যাঁ, অন্যের উপকার করার জন্য, এটা হলিস্টিক অ্যাপ্রোচ। আমরা এই 1 নম্বর অ্যাপ্রোচটা নিয়ে এই পেপারটা করেছি। একেবারে ফেলো করি মাখো তেল। শিক্ষার জন্য খরচ করব, শিক্ষা আমাকে কি দিবে? আমার বাচ্চাকে পড়াচ্ছি আমি, আমার বাচ্চা এই 22-24-25 বছর ধরে যে খরচ করছি ওর পিছনে, ও লাইফ টাইম কত উপার্জন করবে, এইটা আমরা হিসাব করার চেষ্টা করেছি। তো হিউম্যান ক্যাপিটাল থিওরিটা এরকম যে এডুকেশন হিউম্যান ক্যাপিটাল ফর্ম করে, সেখান থেকে হিউম্যান ক্যাপিটাল ফর্ম করলে প্রোডাক্টিভিটি বাড়ে। আপনি কৃষক নন, কিন্তু আপনি যদি কৃষিকাজে নামেন, একজন অশিক্ষিত কৃষকের চেয়ে আপনি বেশি ফলন ফলাতে পারবেন।
হয়তো অ্যাডজাস্ট করতে 1-2 বছর লাগবে। কিন্তু আপনি অশিক্ষিত কৃষকের চেয়ে আপনি যদি শিক্ষিত মানুষ কৃষিতে যান অনেক বেশি ফলাতে পারবেন, আপনার প্রোডাক্টিভিটি বাড়বে। প্রোডাক্টিভিটি বাড়লে ওয়েজ বাড়ে, মজুরি বাড়ে এবং আউটপুট বাড়ে। আউটপুট বাড়লে কল্যাণ বাড়ে এবং অর্থনীতির গ্রোথ হয়, সব মিলিয়ে ডেভেলপমেন্ট হয়। তো এখানে কিছু ব্যাকগ্রাউন্ড ইস্যু আছে, বাংলাদেশের কিছু ব্যাপার স্যাপার আছে, আমরা এটাতে যাচ্ছি না। রিটার্নস টু এডুকেশন আমরা কিভাবে মেপেছি? রিটার্নস টু এডুকেশনটা আমরা মেপেছি যে আপনি যদি 1 বছর বেশি পড়েন তাহলে আপনার ইনক্রিমেন্টাল আয় কত বাড়ে। আপনি মনে করেন যে ক্লাস 9-এ পড়া শেষ করলেন, 14,000 টাকা বেতন পাচ্ছেন, আপনি কি ক্লাস 10-এ পড়লে কি 15,000 পাবেন? যদি তাই পান তাহলে আমরা বলবো যে আপনার 1 বছর পড়াশোনা বৃদ্ধির জন্য আপনার বেতন বেড়েছে 1,000। এইভাবে আমরা রিটার্নস টু এডুকেশনটাকে মেপেছি, এইভাবেই মাপা হয়। রিটার্নস টু এডুকেশন মিনস যে 1 বছর যদি আমার শিক্ষা বাড়ে তাহলে আমার মাসিক আয় কত বাড়ে, পার ইউনিট অফ টাইম আমার আয়টা কত বাড়ে। এইভাবে আমরা রিটার্নস টু এডুকেশন মেপেছি। তো রিটার্নস টু এডুকেশন হিসাব করে আমরা আসলে স্কুলিং সিদ্ধান্ত নেই, আমার বাচ্চাকে কোথায় পড়াবো, দর্শনে পড়াবো না ইকোনমিক্সে পড়াবো না ইংরেজিতে পড়াবো না গণিতে পড়াবো, নাকি মাদ্রাসায় পড়ে হাফেজ বানাবো, নাকি টেকনিক্যাল এবং ভোকেশনাল বিএমএ পড়াবো। এগুলো কিন্তু আমার মাথার মধ্যে ঘুরপাক করতে থাকে বাচ্চা যখন বড় হতে থাকে। আসলে আমি হিসাব করতে থাকি, ওই হলিস্টিক জ্ঞান অর্জনের কথা হিসাব খুব কম করি। আমি প্র্যাকটিক্যাল মানুষ হিসাবে হিসাব করি যে রিটার্নটা কোথায় আসবে। তো এইটার জন্য আমরা আসলে এডুকেশনটাকে ভাগ করেছি। আপনার এর আগে কথা হয়েছিল যে বাংলাদেশে 100 প্রকার এডুকেশন আছে, প্রাইমারি এডুকেশনে নাকি কত 51 প্রকার আছে, মাদ্রাসা এডুকেশন নানা প্রকার আছে, টেকনিক্যাল এডুকেশন, তারপর কতগুলো প্রফেশনাল এডুকেশন আছে, যেমন নার্সিং, ডাক্তার, ইঞ্জিনিয়ারিং। এগুলোকে আমরা একাডেমিক এডুকেশন বলি না, এগুলো প্র্যাকটিসিং এডুকেশন। সেই জন্য এগুলোকে বাদ দিয়ে আমরা 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে জেনারেল এডুকেশন, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ এগুলো, আর একটা হচ্ছে টিভেট, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, আর একটা হচ্ছে মাদ্রাসা এডুকেশন। আর আরেকটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক করে যে ছেলেটাকে সায়েন্সে পড়াবো না আর্টসে পড়াবো না, হ্যাঁ কমার্সে পড়াবো। এটা হচ্ছে লেভেল। প্রথম 3টা হচ্ছে ফর্ম, লেভেল, গ্রুপ, দ্বিতীয়টা হচ্ছে গ্রুপ, তৃতীয়টা কত দূর পড়াবো। আমি যখন কারমাইকেল থেকে ইন্টারমিডিয়েট পাশ করলাম, আমার দাদি চাপ দিল যে তোর বাবাকে কি মেরে ফেলবি, আরো পড়তে চাস, এত টাকা তোর বাবা কোথার থেকে দিবি, তো কত দূর পড়াবো, ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট বা টার্সিয়ারি লেভেল বা পোস্ট টার্সিয়ারি লেভেল পড়াবো কিনা। এগুলো কিন্তু সবকিছু হিসাব, আর্থিক হিসাবে আমরা দেখি। এটাই আমাদের উদ্দেশ্য যে আমরা তাহলে ওভারঅল সিনারিওটা কি, বাংলাদেশে এডুকেশনের এই 3টা স্ট্রিমে ছাত্ররা কিভাবে ডিস্ট্রিবিউটেড, শিক্ষার্থীরা, ইকোনমিক রিটার্ন কত, এবং স্কুলিং সিদ্ধান্তটা কিসের উপর নির্ভর করে। এগুলোর উপর আমরা 662 জন মানুষের কাছে গেছি, ঢাকা এবং রাজশাহী এবং খুলনা সিটি কর্পোরেশনের, এবং এই 3 ধরনের মানুষগুলোকে নিয়েছি, যারা মাদ্রাসা পড়েছে, চাকরি করছে, যারা টেকনিক্যাল ভোকেশনালে পড়েছে, যেমন পলিটেকনিক, তারপরে আরও কিছু আছে এরকম, আর যারা ইউনিভার্সিটি, কলেজ টলেজ এগুলো পড়েছে, এদেরকে আমরা কোশ্চেনিয়ার নিয়ে সবাই এই কোশ্চেনিয়ার প্রশ্ন করেছি, তারা উত্তর দিয়েছে। এটা অ্যানালাইসিস করেছি, এখানে আছে আমাদের কিভাবে নিয়েছি, এগুলো এখানে আছে। মোট কোনটার কত নিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমাদের সময় কম। এইটাই হচ্ছে আমাদের অ্যানালাইটিক্যাল মডেল। এই ম্যাথমেটিক্যাল মডেলগুলো আমরা ব্যবহার করেছি। অর্থনীতি মিনসার নামে একজন অর্থনীতিবিদ আছেন, তার এটা মডেল, এই মডেলটার নাম হচ্ছে মিনসেরিয়ান মডেল। তিনি পরে আবার সেটাকে ডেভেলপ করেছেন অগমেন্টেড মিনসেরিয়াল মডেল। এটা আপনাদের জানারও দরকার নাই, এই লাইনে আমরা যাচ্ছি না। রিটার্নস কিভাবে মেপেছি তার গাণিতিক ফর্মুলা আছে, একটা ইকুয়েশনের কোফিশিয়েন্টের বিয়োগফল আর আমার এর বিয়োগফল, স্কুলিংয়ের বিয়োগফল, এটা রেশিও দিয়ে আমরা এগুলো মেপেছি। এগুলো হচ্ছে ফর্মুলা।
তারপরে রিগ্রেশন মডেল আছে, লজিস্টিক রিগ্রেশন মডেল আছে, যারা ম্যাথমেটিক্স তারা স্ট্যাটিস্টিক্স তারা বুঝবেন। আমরা একটু রেজাল্টগুলোতে যাই। যেমন বাংলাদেশে 2019 সালে দেখা যাচ্ছে যে 1,58,826টা ইনস্টিটিউটে 3,23,11,731 জন, যার মধ্যে গার্লস হচ্ছে মোর দ্যান 50%, এরা জেনারেল এডুকেশনে আছে। এবং টিচার স্টুডেন্ট রেশিও হচ্ছে 1:30, প্রতি 30 জনে একজন টিচার। এবং মাদ্রাসা 55% মেয়ে মাদ্রাসায় পড়ে, এটার সংখ্যা খুবই কম, 24,53,000। এবং টেকনিক্যাল এডুকেশন 8,91,000। এবং টিচার স্টুডেন্ট রেশিও মাদ্রাসায় দেখছি ভালো, জেনারেল এডুকেশনে কম। এটা বাংলাদেশে দেখা যাচ্ছে যে জেনারেল এডুকেশন ইজ দ্য মেইন স্ট্রিম এডুকেশন। তাহলে আমাকে বলতেই হয় যে জেনারেল এডুকেশনটাই আমাদের মেইন স্ট্রিম। স্কুল কলেজ এগুলো আমরা পড়াচ্ছি, যারা 90%, মাদ্রাসায় পড়ে 7.5%। আর যেটা খুবই গুরুত্বপূর্ণ, এখন বারবার উচ্চারিত হচ্ছে, এই সেশনের সঙ্গেও যুক্ত আইটি বা টেকনিক্যাল পড়াশোনা, সেগুলোতে মাত্র 2.5% এনরোলমেন্ট। বাজেট অ্যালোকেশন দেখা যাচ্ছে যে সরকার প্রাইমারির জন্য টোটাল তার বাজেটের 43% ব্যয় করছে, 17% জুনিয়র সেকেন্ডারি, 20% সেকেন্ডারি, নন টারশিয়ারি 2%। ওই নন টারশিয়ারি 2%-এর মধ্যে এই ইয়েগুলো আছে, ওই টেকনিক্যাল এবং ভোকেশনালগুলো আছে। আর টারশিয়ারি উচ্চশিক্ষা, বিশ্ববিদ্যালয় এবং আলিম ফাজিল এগুলোর জন্য 16% ব্যয় করছে। এটা আমরা দেখতে পাচ্ছি যে তাহলে প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলেই সরকার 80% ব্যয় করছে শিক্ষার পিছনে বাজেটের। এবং তার মধ্যে সব শেষের লাইনে দেখেন যে তার 97.27% হচ্ছে অপারেটিং কস্ট, ডেভেলপমেন্ট কস্ট নয়। এই বেতন ভাটা, চক ডাস্টার এগুলোর পিছনেই খরচ হচ্ছে। উন্নয়নের মূলক যে নতুন কাঠামো তৈরি করবে সেগুলোর কম এই বাজেট অ্যালোকেশন। এমপ্লয়মেন্ট স্ট্যাটাসটা আমরা না দেখে বরং আনএমপ্লয়মেন্ট স্ট্যাটাসটা যদি দেখি, তাহলে আমরা দেখা যাচ্ছে যে যারা লেখাপড়া কম জানে, যাদের লেখাপড়া নাই তাদের বেকারত্বও নাই। লেখাপড়া যাদের নাই তাদের বেকারত্ব নাই। প্রাইমারি যারা পড়েছে তাদের বেকারত্ব খুবই কম, সেকেন্ডারি পড়াগুলো বেকারত্ব একটু বেশি, হাইয়ার সেকেন্ডারি অর্থাৎ এই ম্যাট্রিক আর ইন্টারমিডিয়েট লেভেলের ছেলেমেয়েরা এরা বেশি বেকার। এবং ইউনিভার্সিটি পড়াগুলোও বেকার, যথেষ্ট বেকারত্ব। এর কারণটা কি আমরা অনুসন্ধান করে দেখেছি যে যাদের প্রাইমারি বা তার চেয়ে কম পড়াশোনা, এরা কোনো কাজের বাছ বিচার করে না। কিন্তু যখনই ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট বা ইউনিভার্সিটি এডুকেশন হয় তখন তারা বাছ বিচার করে, এই কাজ করা যাবে না, ওই কাজ করব, এটা করলে বিয়ে হবে না, ওটা করলে পরিবার গ্রহণ করবে না, এটা করলে প্রতিবেশীরা একটু স্ল্যাং করবে। এই কারণে এই মুহূর্তে বাংলাদেশে এইটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে আমাদের শিক্ষার জব মার্কেট ডিমান্ড এবং আমাদের এডুকেশনের যে সাপ্লাই, এর মধ্যে মিসম্যাচ আছে। মিসম্যাচটা কি, যে যেটা চাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে 5 লক্ষ বিদেশি কাজ করে গার্মেন্ট সেক্টরে, অথচ আমাদের প্রায় শিক্ষিত বেকারের 24% হচ্ছে বেকারত্ব, গ্রাজুয়েট মাস্টার্স করা। তাদেরকে আমাদের গার্মেন্টসরা নিচ্ছে না, তারা শ্রীলঙ্কা থেকে নিচ্ছে। কারণ আমাদের যে শিক্ষা, উচ্চ শিক্ষা, সেই শিক্ষাটা মার্কেট রিকোয়ারমেন্ট পূরণ করে না, সেই কারণেও এটা হাই। আপনি পরেরটাতে দেখেন আদার্সের ক্ষেত্রে টিভেট আছে, টেকনিক্যাল ভোকেশনাল, এখানে কিন্তু বেকারত্ব কম, এখানে বেকারত্ব কম। তাহলে আমরা দেখছি যে জেনারেল এডুকেশন এবং হাইয়ার এডুকেশনে বেকারত্ব বেশি, কিন্তু কম এডুকেশন এবং টেকনিক্যাল এডুকেশন যারা, তাদের বেকারত্ব কম। আর্নিং কেমন করছে? জেনারেল এডুকেশন যারা, তারা মাসে প্রায় 23,000 মাসে বেতন পাচ্ছে, আমরা যে স্যাম্পলটা নিয়েছি। টেকনিক্যাল এডুকেশন যারা, তারা প্রায় 22,000-এর মতো পাচ্ছে, এবং মাদ্রাসা এডুকেশন যারা, তারা প্রায় 18,000-এর মতো মান্থলি বেতন পায়। তো এখানে জেনারেল এডুকেশনের মধ্যে লেভেলটা তো হাই, টেকনিক্যাল এডুকেশনটা সাধারণত ডিপ্লোমা এবং ইন্টারমিডিয়েট লেভেলের, সেই তুলনায় তাদের বেতন খারাপ নয়, মানে যদি আমরা ইউনিভার্সিটি গ্রাজুয়েটদের সঙ্গে তুলনা করি। আর যদি আমরা
বাই লেভেল যাই, তাহলে দেখা যাচ্ছে যে পোস্ট গ্রাজুয়েট যারা করে তারা 29,000 30,000 টাকা বেতন পাচ্ছে গড়ে, গ্রাজুয়েট উইথ অনার্স তারা 23,000 করে পাচ্ছে, এবং আস্তে আস্তে নিচের দিকে কমের একটা পড়াশোনার যে সিকোয়েন্স, অর্থাৎ এই স্লাইডটা দেখাচ্ছে যে শিক্ষার সঙ্গে রিটার্নের একটা পজিটিভ সম্পর্ক। শিক্ষার লেভেল যদি উঁচু হয় তাহলে রিটার্নটাও বেশি হবে, এটা আমরা পেয়েছি, যেটা কনভেনশনালি মিলে। সায়েন্স, আর্টস এবং কমার্সের তুলনা করে দেখছি যে সায়েন্সের যারা গ্রাজুয়েট তারা 24,000 করে বেতন পায় পার মান্থলি গড়ে, আর্টসেরগুলো 19,000 বা 20,000 পায়, এবং কমার্সেররা 23,000 করে পায়। এখানেও আমরা দেখছি যে তাহলে আর্টসে যারা পড়ে বিগ কোহর্ট, যেটা বড় গ্রুপ, সেটা কিন্তু কম বেতন পাচ্ছে, আর সায়েন্সেররা বেশি পাচ্ছে, কমার্সেরগুলো তার চেয়ে দ্বিতীয় স্থানে কমার্সেরগুলো। আমরা একটু কজাল অ্যানালাইসিস করেছি যে কি হলে কি হয়। তা আমরা দেখছি, এখানে শুধু একটু বলবো যে 1 নম্বর ইয়াটা যদি দেখেন, 1 নম্বর ইয়াটা দেখা যাচ্ছে 0.92, এটা মিন করে যে আপনার লেখাপড়া যদি 1 বছর বেশি হয় তাহলে আপনার বেতন বাড়বে বর্তমান বেতনের 9.24%, অর্থাৎ শিক্ষার সঙ্গে একটা পজিটিভ রিলেশনশিপ। সেটি ফিমেলের ক্ষেত্রে 1 ইয়ার বেশি পড়াশোনা করলে 7.56% আপনার বেতন বাড়ে, আর মেলের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে 1 ইয়ার যদি বেশি পড়াশোনা করেন, ফর এক্সাম্পল 10ম ক্লাস থেকে 11 ক্লাস পড়লেন আপনি, তাহলে আপনার বেতন বাড়বে আপনার বর্তমান বেতনের 9.73% বাড়বে। অর্থাৎ এখানে আমরা দেখছি যে পড়াশোনার সঙ্গে আমরা একটা যে রিলেশনটা খুঁজে পেয়েছি সেটি হচ্ছে পজিটিভ রিলেশনশিপ আমরা খুঁজে পেয়েছি। এইভাবে জেনারেল এবং মানে স্ট্রিম ওয়াইজ, ফর্ম ওয়াইজ দেখানো আছে। ফর্ম ওয়াইজে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি লাভজনক হচ্ছে টিভেট, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন। আমরা সরকারও এটা গুরুত্ব দিচ্ছে এই কারণেই যে টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনে 1 ইয়ার যদি কেউ বেশি পড়ে, একটা লেভেল বেশি পড়ে, তাহলে তার বেতন 11-12% বেড়ে যাচ্ছে। এক ইয়ার বেশি পড়লেই, যে হয়তো 10ম ক্লাস পর্যন্ত পড়েছে, সে যদি 11তম ক্লাস পড়ে, তাহলে 10ম ক্লাসে পড়লে যে বেতন পাবে তার চেয়ে সে 12% বেশি বেতন পাচ্ছে। এটা আমাদের ফাইন্ডিং। এইভাবে আমরা সায়েন্স, আর্টস, কমার্সের ক্ষেত্রে আমরা দেখছি যে সায়েন্সের ক্ষেত্রেও সায়েন্স যারা পড়ছে তাদের এই রিটার্নটা বেশি, অর্থাৎ 1 বছর জোর করে একটু বেশি করে পড়লে তার বেতন প্রায় 12-12.5% বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আর্টসের ক্ষেত্রে এটা কম বৃদ্ধি পাচ্ছে, সবচেয়ে কম বৃদ্ধি পাচ্ছে কমার্সের ক্ষেত্রে, একটু আর্টসের চেয়ে একটু ভালো অবস্থা আছে। এইটা আমাদের ফাইন্ডিং। তো আমরা আর সময় না নিয়ে আমরা পরের দিকে চলে যাই, একদম পরের দিকে চলে যাই। তাহলে ওভারঅল আমরা যেটা দেখতে পাচ্ছি, ওভারঅল ইকোনমিক রিটার্নস টু এডুকেশন ইজ 7.4%, এবং ইকোনমিক রিটার্নস টু এডুকেশন ইজ হাইয়েস্ট ফর দ্য জেনারেল ফর্ম and lowest for the TVET form of education, implying that an increase in 1 year of schooling. এটা আমার ব্যাখ্যা আমরা করেছি। আমরা পরেরটাতে যাই, এই জায়গায় চলে যাই। ডিসিশন মেকিংটা কিভাবে হচ্ছে, কে কোথায় পড়বে। আজকাল গোটা ফ্যামিলি যুক্ত হয়ে যাচ্ছে, চাচা চাচি আত্মীয় স্বজন সবাই মিলে যুক্ত হচ্ছে। কিসে পড়বো এটা দেখা যাচ্ছে যে 37%, জেনারেলের ক্ষেত্রে 37% নিজেই সিদ্ধান্ত নিচ্ছে, 49% প্যারেন্টরা সিদ্ধান্ত নিচ্ছে, টিচাররাও একটু পরামর্শ দিচ্ছে, ভালো ছাত্র হলে সায়েন্সে পড়ো বা আর্টসে পড়ো বা তুমি মেডিকেলে যাও, এরকম পরামর্শ দিচ্ছে। আদার ফ্যামিলি পার্সন, আত্মীয় স্বজন, আদার পার্সনস বিয়ন্ড ফ্যামিলি, এগুলো আছে। তাতে আমরা দেখতে পাচ্ছি যে সেলফ এবং প্যারেন্টস এরাই নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা কোথায় পড়বো, জেনারেল এডুকেশন পড়বো না টিভেট পড়বো না মাদ্রাসা পড়বো। অনেক সময় বাবা মারা ঠিক করে দেয়। বাবা মা যদি একটু মৌলবী টাইপের হয় তো দেখা যাচ্ছে বাচ্চাকে জোর করে মাদ্রাসায় দিয়ে দিল। আপনি মাদ্রাসার এখানে দেখেন 71% ক্ষেত্রে বাচ্চারা মাদ্রাসা পড়তে চায় না, কিন্তু আমাদের ফাইন্ডিং বলছে যে 71.4% বাবা মারা চাপিয়ে দেয়। বাচ্চা কিন্তু দেখছে যে তার বন্ধু বান্ধবরা সাধারণ ইয়া পড়ছে, আমি ওটা পড়বো, বাবা মারা চাপিয়ে দেয়। তো এটা একটা বাস্তবের সঙ্গে এটা মিলে, এই পার্থক্যটা ইন্টারেস্টিং ফাইন্ডিং। আর সায়েন্স, আর্টস, কমার্স
এইটা দেখা যাচ্ছে শিক্ষার্থী এবং শিক্ষার্থীর বাবা মারা, এই ডিস্ট্রিবিউশনটা আপনি দেখেন প্রায় একই রকম। এখানে শিক্ষার্থী তার অবস্থা বুঝে সে সিদ্ধান্ত নেয়, বাবা মাও তার অবস্থানের সঙ্গে সিদ্ধান্ত নেয়। যদি ভালো ছাত্র হয় শিক্ষার্থীও আগ্রহ দেখায়, বাবা মাও বলে যে তুমি সায়েন্সে পড়ো, আর খারাপ হলে বলে যে না তুমি আর্টসে পড়ো। এটা মোটামুটি একটা মিল আছে তাদের মধ্যে। তাইলে আমরা ফাইনালি চলে যাই। এইখানে আমরা একটা রিগ্রেশন মডেল করেছি, যে এই যে সব ফ্যাক্টরগুলো বললাম, এই লাল যেগুলো আছে এই ফ্যাক্টরগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, যে ওকে কিসে পড়াবো। তা আমরা এটা পরে আমরা আসছি, পরে দেখা যাচ্ছে যে আমরা সামারিতে চলে আসি। তা আমরা সামারিতে দেখছি যে জেনারেল এডুকেশন ইজ দ্য মেইন স্ট্রিম এডুকেশন হুইচ প্রোভাইডস এডুকেশন ফর মোর দ্যান 90% অফ দ্য স্টুডেন্টস। তাহলে আমাদের যে শিক্ষা ব্যবস্থায় দেখছি যে আমরা যে বৈচিত্র্যের কথা বলছি, যে শিক্ষা ব্যবস্থায় বৈচিত্র্য থাকবে, স্কুলের বৈচিত্র্য আছে, প্রতিষ্ঠানের বৈচিত্র্য আছে, কিন্তু আসলে স্ট্রিম ওয়াইজ যদি আমরা যাই তাহলে আমাদের বেশিরভাগ ছাত্র জেনারেল এডুকেশন পড়ছে। এটি আমাদের একটা উদ্বিগ্নতার বিষয়। প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলে গভর্নমেন্ট 80%-এর বেশি বাজেট খরচ করে এটি, এবং টিভেট মানে টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন, যেটা এই সেশনের প্রতিপাদ্য, সেখানে কিন্তু বাজেট বরাদ্দ খুবই কম। প্রাইমারি এডুকেশনে 80% অপারেশনাল কস্ট, এবং প্রাইমারি এবং সেকেন্ডারি মিলে 97% খরচ হচ্ছে অপারেশনাল, যেখানে ডেভেলপমেন্টের জন্য খরচ কম করা হয়। 43% অফ দি ফর্মাল এমপ্লয়মেন্ট ইজ অকুপাইড বাই টারশিয়ারি গ্রাজুয়েটস। যারা হাইয়ার এডুকেশন তাদের হচ্ছে 48.3% হচ্ছে ফর্মাল এডুকেশন করে, অর্থাৎ এরা স্বনিয়োজিত কাজে থাকতে চায় না, মুরগির ফার্ম দেওয়া বা একটু বাগান করলাম বা নিজে একটা ব্যবসা করলাম। হাইয়ার গ্রাজুয়েটসদের, হাইয়ার এডুকেটেড গ্রাজুয়েটসদের একটা চাহিদা দেখা যাচ্ছে যে এরা চাকরি চায়, এরা বেতনভুক্ত চাকরি চায়, এবং সেই দিকে ঝুঁকে এটা এদের ক্ষেত্রে বেশি। 10.8%, 91.10% এবং 32% হচ্ছে প্রাইমারি, এসএসসি এবং এইচএসসি। তাহলে দেখেন যতই বাড়ছে, এডুকেশন লেভেল যতই বাড়ছে, ততই ফর্মাল চাকরির চাহিদা বাড়ছে। একজন ইন্টারমিডিয়েট পাস করা ও কিন্তু মানে চাকরি চাচ্ছে, কিন্তু একজন প্রাইমারি পাস করা ও চাকরি চাচ্ছে না। সেখানে দেখেন 10%, আর এসএসসির ক্ষেত্রে 19% এবং এইচএসসির ক্ষেত্রে 32%। এটা যখন ইউনিভার্সিটি লেভেলে চলে যাচ্ছে তখন 48% হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের যে সরকার যে বলছে যে তোমাকে পড়াচ্ছি চাকরি দেওয়ার জন্য নয়, তোমাকে পড়াচ্ছি তুমি অন্যকে চাকরি দেবে, এই হাইপোথেসিসটা বাংলাদেশের ক্ষেত্রে আমাদের এই স্টাডি বলছে যে এটা কাজ করছে না। 80% of the employed persons who completed tertiary level are working in the service sector. তারা চাকরি যেখানে করছে তারাও কিন্তু সার্ভিস সেক্টরে কাজ করছে, ইন্ডাস্ট্রি সেক্টরে, মানে শারীরিক পরিশ্রম করতে হয় এরকম কাজ বেশি করছে না। এই স্কুল কলেজের টিচার বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এগুলোতে কাজ করছে, কিন্তু যে ফ্যাক্টরিতে কাজ করা ইউনিভার্সিটির পাশ করাগুলো কিন্তু তা করছে না। এরকম মান্থলি ইনকাম আমরা এর আগে তো এটা দেখিয়েছি, এটা দেওয়ার দরকার নাই। এটা লাস্ট স্লাইড, আমার আপনাদেরকে আর বিরক্ত করব না। সায়েন্স গ্রাজুয়েটস আর্ন মোর দ্যান দোজ অফ আদার স্ট্রিমস। আমরা দেখলাম যে সায়েন্স গ্রাজুয়েট যারা, তারা আর্টস বা কমার্স গ্রাজুয়েটের চেয়ে বেশি আর্ন করছে। ইকোনমিক রিটার্ন আমরা দেখছি যে অব স্কুলিং, এটা অন দ্য এভারেজ 9.24, যেটা ইয়ের জন্য বেশি, টেকনিক্যাল এবং ভোকেশনালের জন্য এটা মেলদের ক্ষেত্রে বেশি, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে কম। ফিমেলদের ক্ষেত্রে কম হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে যে ফিমেলরা কিন্তু সব জায়গায় যেতে পারছে না, ফিমেলদের চয়েস অপশনটা কম, তাদের পছন্দনীয় কতগুলো চাকরি বা সিকিউরিটি ইস্যু আছে। সুতরাং এক জায়গায় বেতন বেশি কিন্তু তার সিকিউরিটির কারণে ফিমেলরা সেখানে যেতে পারছে না। সুতরাং ফিমেলদের এডুকেশন বাড়লেও রিটার্ন বৃদ্ধির হারটা কম, কিন্তু মেলদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে যেখানে বেশি বেতন পাচ্ছে সেখানে তাড়াতাড়ি চলে যেতে পারছে, ফলে তার এখানে 9.7% এবং ফিমেলদের ক্ষেত্রে 7.6%। সায়েন্স গ্রুপের রিটার্নস বেশি, আমরা আগে বললাম। যারা ট্রেনিং প্রাপ্ত, চাকরি পাওয়ার পর ট্রেনিং প্রাপ্ত, তাদের রিটার্নস টু এডুকেশন 15% বেশি। ফাদার্স এডুকেশন, ফাদার্স অকুপেশন আদার দ্যান এগ্রিকালচার, যে সমস্ত পিতারা
এগ্রিকালচার ছাড়া অন্য সেক্টরে কাজ করে। ইকোনমিক স্ট্যাটাস অফ দ্য ফ্যামিলি আর ইম্পর্টেন্ট ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স স্কিলিং ডিসিশন বাই দ্য ফ্যামিলিজ। অর্থাৎ আমার বাচ্চাকে কোথায় পড়াবো এটা নির্ভর করছে বাবার এডুকেশনের উপর, বাবার অকুপেশনের উপর, এবং বাবা নন এগ্রিকালচারাল চাকরি করলে ডিসিশনটা একরকম হচ্ছে, এগ্রিকালচারাল চাকরি হলে বাবার ডিসিশনটা খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে না। আরবান প্যারেন্টস, ফাদার্স অ্যান্ড মাদার্স এডুকেশন অ্যান্ড সার্ভিস হোল্ডার ফাদার্স আর ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স চুজ দ্য স্ট্রিম অফ এডুকেশন। বাচ্চাকে সায়েন্স পড়াবো না আর্টস পড়াবো সেটা নির্ভর করে প্যারেন্টসরা শহরে বসবাস করে না গ্রামে বসবাস করে। গ্রামে আমাদের রংপুর সমিতি আছে রাজশাহীতে, আমি দেখি যে আমাদের রংপুর অঞ্চলের বাচ্চারা বেশিরভাগই আর্টসের দিকে পড়ে। কারণ কি, এরা বেশিরভাগ গ্রামের পরিবার থেকে গেছে। অর্থাৎ সায়েন্স এবং আর্টস এগুলো কিন্তু ভালো পার্থক্যটা তারা প্রসপেক্ট ভালো করে বোঝে না। আমার রেজাল্ট মোটামুটি ভালো ছিল, আমি আর্টসে চলে গেছি। কেন গেছি? ওই সিনিয়রদেরকে বললাম যখন 8 পাস করলাম, ওই গল্পে শুনলাম যে সায়েন্স কঠিন, আর্টস সোজা। আমি ভাবলাম আমি কোন বোকা যে কঠিনে যাব, সহজ পথে ভালো, আর্টসে গেলাম। কিছুদিন পর আমার চাচা, উনি হেডমাস্টার, উনি থাকতেন দূরে, এসে আমাকে ধরে থাপ্পড় মারলেন যে কি করেছিস তুই সায়েন্সে যাওয়ার মতো ছাত্র, তুই আর্টসে গেলি কেন? ততদিনে আমার রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গেছে। তো সুতরাং প্যারেন্টসরা যদি শিক্ষিত হয়, আরবান হয়, সচেতন হয়, তাহলে বাচ্চাদের সায়েন্স পড়ার সম্ভাবনা বেশি। আর প্যারেন্টসরা যদি কম শিক্ষিত হয়, এগ্রিকালচার বেসড হয়, গরিব হয়, তাহলে তাদের বাচ্চাদের আর্টস পড়ার সম্ভাবনা বেশি বা কমার্স পড়ার সম্ভাবনা বেশি। তো এগুলোই আমাদের ফাইন্ডিং। তো এই ফাইন্ডিংগুলো চূড়ান্ত কথা নয়, অর্থনীতিবিদদের কোনো কথাই তো চূড়ান্ত নয়। তাছাড়াও এই স্টাডিটার একটা লিমিটেশন আছে। সেই লিমিটেশনগুলো হচ্ছে আমরা প্রাইমারি এডুকেশনকে এখান থেকে বাদ দিয়েছি। স্টাডি এরিয়া তো আমরা মাত্র 2টা সিটি কর্পোরেশন নিয়েছি, বাংলাদেশে অনেকগুলো সিটি কর্পোরেশন পৌরসভা আছে। সিলেকশন বায়াস আছে, এই স্যাম্পলগুলো কালেকশন করতে আমাদের কষ্ট করতে হয়েছে, ওই খুঁজে বাইর করা। হ্যাঁ, যাদেরকে পাইছি তাদেরকে নিয়েছি। এবং সোশ্যাল রিটার্নস টু এডুকেশনটা আমরা বাদ দিয়েছি, যেটা গুরুত্বপূর্ণ, যেটা আমাদের লিমিটেশন। এডুকেশন শুধু আমাকেই কি উপকৃত করে? আমার চারপাশে যারা, আমার পরিবার, আমার সমাজ, আমি যাদের সঙ্গে কথা বলি, আমি আলোকিত হলে সবাই আলোকিত হয়। আনফর্চুনেটলি ওইটা আমরা, আমাদের যে জাল, সেই জালে ওটা ধরা পড়েনি। তো আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করছি যে অনেকক্ষণ কষ্ট করে আপনারা শুনলেন। এটা তো খুব আকর্ষণীয় নয়, তবে আপনাদের ধৈর্যের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস হোসেন, ডিন ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স, ইউনিভার্সিটি অফ রাজশাহী। এখন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জহির আহমেদ, জহির ইমাম। তাকে অভিনন্দন। তিনি এই নেক্সট এবারেই তার উপস্থাপনা করবেন। তার আগে আমি বলতে চাই আমাদের মাঝে আছেন প্রফেসর ASM আনোয়ারুল্লাহ ভূঁইয়া, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ইউনিভার্সিটি অফ রাজশাহী, প্রফেসর ডক্টর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ইউনিভার্সিটি অফ রাজশাহী, মিস আইরিন গ্রাহাম, কোঅর্ডিনেটর volunteer teaching program at UUC CEI UK, Miss Bushra Hilal, Director Operation HS Enterprise Limited, and Mr. Moshir Rahman, Assistant Professor of ICT, Uttar Bangla College. তো মূল এবারে আমরা ইউনো মহোদয়ের কাছে শুনবো। আমরা যতটুকু জানি
তিনি আইসিটিতে খুব দক্ষ এবং অনেক অভিজ্ঞ মানুষ। বিশেষ করে আমার ছাত্রছাত্রীদেরকে বলছি, তোমরা কি চাও যে ইউনো মহোদয় আরও আসুক আমাদের কাছে? উনি আমাকে বলেছেন যে উনি মাঝে মধ্যে আইসিটি বিষয়ক আলোচনা করবেন ছাত্রছাত্রীদের সঙ্গে। ঠিক আছে, আপনারা যতটা আমার সাথে ইন্টারাকশন করবেন এই সেশনটা তত বেশি ফ্রুটফুল হবে, এনজয়েবল হবে। ঠিক আছে, তো এই প্রথম আর্টটা দেখতে পাচ্ছেন, স্টোনের আর্ট। এটা আসলে দেখে কি মনে হচ্ছে? ফার্স্ট থট আমাদের স্টুডেন্টের কাছে শুনতে চাই। আমি যে ভলেন্টিয়ার যারা আছে তারা একটু আমাদের মাউথপিস আমি কয়েকজনের কাছ থেকে শুনতে চাই। দেখতে কি ভালো লাগে আর্টটা? হ্যালো, দেখতে ভালো লাগছে। সামনে সমুদ্রের নীলাভ একটা আবহাওয়া পাওয়া যাচ্ছে, তাই না? সমুদ্র তরে, কিন্তু আসলে জিনিসটার পেছনে কি আছে? একজন কাছে শুনি, কে বলতে চান? ভলেন্টিয়ার করেন। কার মনে কি আসছে একটু হাত তোলেন। হ্যাঁ, এটা কি? হ্যাঁ বলেন। এটা গণনা করার জন্য নুড়ি পাথর প্রথমে আর কি আদিকালে ব্যবহার, প্রথমে এই নুড়ি পাথর ব্যবহার করা হয়। নুড়ি পাথর। আচ্ছা, আর কোনো থট আছে কিনা যে মধ্যের পাথরটা একটু বেশি শক্তিশালী, সে ব্যালেন্স ধরে রাখছে, বা এ ধরনের কোনো কিছু থট আসে কিনা? ভেঙ্গে যেতে না যায়, বেসটা শক্তিশালী। আচ্ছা, আর অন্য কোনো থট? আচ্ছা, এখান থেকে পাথর থেকে যদি যে কোনো একটা আর থেকে যে কোনো একটা পাথর যদি স্টোন যদি সরিয়ে ফেলি, ভেঙে যাবে। Then we can say the stone is balanced with each other help, right? And every stone is important here, right? আচ্ছা, তাহলে আরেকটা মনে কি প্রশ্ন জাগে যে who is the creator of this thing? কে এটা তৈরি করেছে? একজন মানুষ তো করেছে নাকি? হ্যাঁ, তো মানুষ যখন করেছে সেটার পেছনে তার কি কি টেন্ডেন্সি কাজ করছে একটু বলতে পারি? যে আসলে যে এটা তৈরি করেছে তার পেছনে টেন্ডেন্সি গুলো কি কি ছিল? আচ্ছা, একজন বলেছে ইউনিটি ইজ স্ট্রেংথ, একজন বলেছেন 10 মিলে করি কাজ। মানে আর অন্য কি যে তৈরি করেছে তার কি সে কি ফিউচার দেখতে পায়, এরকম কোনো কিছু আছে কিনা এখানে? যে সে, হ্যাঁ এটা অবশ্যই আছে। আচ্ছা, এভরি ইন্ডিভিজুয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। না, তৈরি করেছে তো একজন, দুজন হতে পারে। একজন, আমরা ধরে নিলাম যে একজন তৈরি করেছে, যে কিনা এটা কি বলতে পারি আমরা যে সে আসলে আর্টিস্টিক, তাই না? এটা বলতে পারি না? চিন্তাশীল। এটাও তো বলতে পারি যে সে খুবই ধৈর্যশীল, কারণ তার প্রত্যেকটা স্টোন খুঁজে বের করতে হয়েছে, তাই না? আচ্ছা, বাহ, সুন্দর একটা ভিউ পাওয়া গেছে, সমুদ্র এবং আকাশ জয় করার রাস্তা। মানে উনি এমন ভাবে তৈরি করেছেন যেন এই আকাশ এবং সমুদ্র একটা সেতু বন্ধন, মেলবন্ধন তৈরি হয়, তাই? আচ্ছা, আমার কাছে মনে হলো যে এটা একটা ভারসাম্যপূর্ণ কাজ। ভারসাম্যপূর্ণ কাজ, হ্যাঁ অবশ্যই, কারণ তার প্রত্যেকটা স্টোন কোন সাইজের হবে, কি করে ব্যালেন্স করবে সে তো ঠিক করেছে, ঠিক করে সে ধৈর্যশীলের পরিচয় দিয়েছে, তাই না? তারপরে সে প্রত্যেকটা স্টোন দেখে একটা আর্ট তৈরি করেছে, সে অবশ্যই ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। এবং এটাকে বলতে পারি যে আমরা সে এই জিনিসটা তৈরি করেছে খুব অন্তর্দৃষ্টি দিয়ে, যে কোন স্টোনটা কোন জায়গায় বসবে সে মনে মনে ম্যাপিং করেছে। ম্যাপিং করার পরে সুন্দর একটা আমার একটা স্ট্রাকচার তৈরি করেছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই ছবিটা দিয়ে কি বোঝাতে পারলাম? যে প্রত্যেকটা ক্রিয়েশনের পেছনে একজনের হাত থাকে, তাই না? যে কিনা একটু অন্তর্দৃষ্টিমূলক ভবিষ্যৎ দেখতে পায়, ক্রিয়েটিভ হয়,
ধৈর্যশীল হয়, তার দ্বারা এই সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করা সম্ভব হয়, তাই না? এটা সামারি আমরা এই পর্যন্ত টানলাম অ্যাকর্ডিং টু দ্য ডিসকাশন। আচ্ছা, পরের ছবিটাই কি দেখতে পাচ্ছি? স্টুডেন্টরা পার্টিসিপেট করতে হবে। কারা এগুলো? হ্যাঁ, এটা কি আসলে? নেকড়ের দল, নেকড়ের দল, তাই না? আচ্ছা, নেকড়ের দলের মধ্যে কোনো কি মানে কি বোঝাচ্ছে আসলে নেকড়ের দলে? হ্যাঁ, I want to say here the leader Yes. have to they describe that the leader should work more harder than the followers. okay. Do we know the history or the pattern of a wolf pack? Who knows? Can raise your hand. Then that means Wolf pack always follow some strategy. Wolf pack always move with a pack, right? And they follow a strategy and pattern. Anybody know what is this pattern? Our teachers can include. Anybody knows? No. আচ্ছা, আমাদের প্রথম স্টুডেন্টরা বললো যে প্রথম উল্ফটা আছে সাদা রঙের, হোয়াইট কালার, সে সর্বপ্রথম আছে এবং সে বেশি পরিশ্রম করছে, সবার আগে আছে, তাই টেন্ডেন্সি তার এরকমই, তাই না? তাকে আমরা বলতেছি যে সে হচ্ছে লিডার। তাই কি উল্ফ প্যাকে লিডার থাকে কোথায়? মধ্যখানে। যে যে ইয়াং এন্ড এনার্জেটিক 3-4 জন সব সামনে থাকে, তারা রাস্তা দেখায়। তারপরে দেয় হচ্ছে যারা একটু এক্সপেরিয়েন্স এবং পুরুষ, তারপরে তারা থাকে। তারপরে মধ্যখানে দেয় হচ্ছে যারা বয়স্ক এন্ড উমেন, তারা মধ্যখানে থাকে, চিলড্রেন মধ্যখানে থাকে। তারপরে থাকে হচ্ছে আমাদের উলফ লিডার, ঠিক আছে? আর তারপরে যারা আরো বলে এক্সপিরিয়েন্স আর একটা দল পেছন দিকে থাকে। তো আমরা প্রথম স্লাইডটা থেকে বুঝলাম যে লিডারশিপের কিছু ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়া সে সামনের দিকে দেখতে পায়, সে ক্রিয়েটিভ হয়, সে ধৈর্যশীল হয়, পেশেন্স হয়, হ্যাঁ, কাজ দ্বারা কাজ হবে। আর এখানে লিডারশিপ বিভিন্ন প্লেসমেন্ট দিয়ে কাজটা আদায় করা, তাই না? যোগ্যতা দিয়ে কাজটাকে আদায় করে নেওয়া। তাহলে আমাদের প্রথম স্টুডেন্ট বললো যে সামনের জন হচ্ছে লিডার। এই থিওরি কিন্তু উলফ প্যাকের থিওরি কিন্তু সেটাকে নালিফাই করে দিল, তাই না? যে লিডারশিপ আসলে নির্দিষ্ট কোনো পজিশন না, লিডারশিপ বিভিন্ন পজিশনে থাকতে পারে অথবা নিজ পজিশনেই হতে পারে, তাই না? আচ্ছা, আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইন হিজ মাইন্ড? সামনে যে আছে তার মনে কি আছে আসলে? দেখেন, এই যে পুরোটা স্নোতে ঢাকা আছে, বরফ দিয়ে ঢাকা আছে, সে খাড়ি থাকতে পারে, খাড়িতে সে পড়েও যেতে পারে, তাই না? তারপরে সে পেছন দিকে তার পুরো প্যাকটা রয়েছে, প্যাকের সেফটি তার উপরে, তাই না? তো তার চিন্তা ভাবনা হচ্ছে তাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, তার পুরো প্যাককে, হয়তো সে খাবারের সন্ধানে যাচ্ছে কিংবা বাসায় ফিরে যাচ্ছে, এই রিস্কটা সে নিচ্ছে। তাহলে এটা কি বলতে পারি যে লিডার সে হচ্ছে রিস্ক টেকার, তাই না? রিস্ক টেকার, সে রিস্ক নেবে। আচ্ছা, according to our discussion till now, can we ask who is the leader? There is a very popular 3 sentences. Leader is a person who knows the way, goes the way, and shows the way. This is a IT proficiency session. Why the hell I am discussing about leadership? Because leadership is such a quality. By this quality, you can
show your future by yourself. Whether you are a student, whether you are a teacher, your faculty, whatever, leadership is everywhere. Leadership is required. So I can say there is a 5 layer of leadership. The first layer is position. You are an assistant teacher. Right? What is your designation? Assistant professor. This is your position. By this position, you are the leader of your classroom, right? Or 20 or 30 or 50 students is your fellow, and you are the leader. Your leadership position is assistant professor. Achieving trust and confidence of the peer. So you are a very popular professor, very popular teacher in your classroom. You teach such a way student enjoy your class. So student trust you. So this is the next level. The first level is your position, you are assistant professor. Second layer is you are gaining the trust of your students, your colleagues, your principal. So this is the second layer. What is the third layer? Third layer is the product. You are producing the fine quality of students. Your students is gaining the knowledge, desire for their future. So the students of your students is getting chance at BUET or Dhaka University or Popular University, and they are shining there in future. So you are making the products. So this is the third layer of leadership. What is the fourth layer? People development. You are encouraging people to be like you. So you are already gaining your position. You are already get the trust of your peer, and you are already have some products. So the fourth layer is you are making like you. Suppose our principal sir, he crossed assistant professor, associate professor, and he become the professor. And he is guiding all of you, right? All of the professors to be like him. This position is the people development. This is the fourth layer of leadership. And we can see the pinnacle. We can, for example, Dr. Muzammil Haq sir, maybe he reached the top position because everybody knows him, everybody respects him. This is the fifth position of leadership. So we can say Dr. Muzammil sir is not only our teacher, he is a great leader. So our students, let's look into the future. You have pen or paper in your bag, right? Do you have pen or paper in your bag? Yes. Bring it out. Our teacher can also participate. Open your notebook and pen. So, suppose we are standing in 2023, right? So, suppose we are in the developed Bangladesh of 2041. So, what type of technology we'll be using in 2041? Imagine your future. What type of technology we are going to use? Suppose we are now using 4G network. We are using this pointer for presentation. We are using this kind of equipment for like speakers. We are using air cooler system. So imagine what type of new technology is coming for us for future. You have only 1 minute. Just think and write down few words. We'll be listen from you from two or three students or our teachers.
You have only 1 minute. Just think and write it down. What type of technology is coming for us for the future? Can someone volunteer? Who can share your thought? We can hear from 2 or 3 persons who can share the thoughts. Raise your hand. Sir, কিছু বলতে চেয়েছিলেন বলেন। Thank you very much, dear Honorable Yunus sir. This is MD Umar Farooq, lecturer of Department of English, Uttar Bangla College. So I want to say that already you have thrown your point. So in future, that's which Bangladesh we can expect. So I want to say, so at present in the world, if we see, it's according to the mission and vision of the world. So the government of Bangladesh already declared that we expect the Bangladesh will be, this is that in farmers, if I see, in future in farming land or garments factories or in the students, if I see, so now we are appointing some person to serve in that places. But once upon a time, robots, we can say robotics conception, robots we can say, and we can say that's now what we are. So one thing, robots on one of the points. So now I think it's okay. Any other? Just say the keyword, no need to explain. In 2041. No, just keyword. Okay, I have a smart home and audio system alarm or a guide which is helping me to waking up and telling me the date. So you want a automatic alarm system. And give me the daily routine and what do I do to next. That means the speaker or some intelligence that will alarm you. Which is waking me up and giving me my daily routine and helping me to what I want to do next. Okay. So do technology change workflow? So I have some time limitation, maybe I skip those 2 slides and just a question, simple question. An Indonesian entrepreneur can conduct his business in Europe's high-end market. Is it possible according to today's situation? Do you think it is possible? ইন্দোনেশিয়ার একজন উদ্যোক্তা সে কি ইউরোপের বাজারে তার প্রোডাক্ট বিক্রি করতে পারে কিনা? পারে। কিভাবে? কিভাবে পারে? কি টেকনোলজি? আমি রাজিয়া খাতুন, আমি আসলে এখানকার কেউ না, আমি জাস্ট এখানে পার্টিসিপেট করতে এসেছি। এটা সম্ভব এখন যেহেতু করতেছে, অলরেডি অনলাইন মার্কেটিং চলছে ওয়ার্ল্ডের এক জায়গা থেকে আরেক জায়গায়। সো ইউরোপে করাটা বেশি। একটা নাম বলতে পারেন? আলিবাবা। থ্যাংক ইউ। সো ইট ইজ পসিবল। এটা কি সম্ভব? এ ব্রেইন সার্জন ক্যান অপারেট এ পেশেন্ট ইন নিউজিল্যান্ড হোয়াইল হি ইজ ইন লন্ডন। নিউজিল্যান্ডের একজন ডাক্তার সে কি লন্ডনের একজন পেশেন্টকে অপারেট করতে পারে কিনা? ব্রেইন সার্জন পারবে? আপনি কি বসবেন? আপনার ডাক্তার আছে ইন্ডিয়ায়, আপনি আছেন ঢাকায়, বসবেন? আপনার নার্ভের অপারেশন হবে মাথার, বসবেন? মানে এখনকার দুনিয়ায় এটা সম্ভব কিনা? সম্ভব। থ্যাংক ইউ। It is possible. There is a video. I'm not gonna play this now because I have a time limit. So it is possible. This is a robotic hand and he's ভার্চুয়ালি কানেক্ট হতে পারবে। মানে 1964 সালে সে ইন্টারনেটকে ভবিষ্যৎবাণী করেছিল যে ইন্টারনেট আসতেছে। তো এখন আমরা এমন পরিস্থিতিতে দাঁড়িয়েছি যে তার ভবিষ্যৎবাণী পুরোপুরি মিলে গেছে। তো তার মতো হতে গেলে
বা আমাদেরকে যদি ভিশনারি হতে হয় এখন থেকেই বসে আগামী 20 বছরে কি হতে যাচ্ছে সেটাকে আমাদেরকে প্রেডিক্ট করতে হবে। But what about the city of the day after tomorrow, say the year 2000? I think it will be completely different. In fact, it may not even exist at all. রিমোট ডিস্টেন্সে থেকে তারপর বিজনেস মানে লোকেশনের উপর আর ডিপেন্ডেন্ট নাই, সেগুলো তো সে 1964 সালে বসে সে প্রেডিক্ট করেছে 50 বছর পরের কাহিনী, তাই না? তাহলে আমাদেরকে যদি সে পয়েন্টে যেতে হয়, আমাদের ভবিষ্যৎ যদি দেখতে হয়, তার মতো করে আমাদেরকে চিন্তা করতে হবে যে ভবিষ্যতে আসলে কি আসতে পারে, অ্যানালাইসিস করতে হবে। সে যে পয়েন্টগুলো বলেছে সেগুলো কি একটাও মানে প্রত্যেকটা পয়েন্ট কি সত্য না? এখন প্রত্যেকটা পয়েন্টই সে সত্য হয়ে গেছে। আচ্ছা, 2008 সালে এটা কি, এটা আসলে কি কেউ বলতে পারেন? আমাদের ছাত্রছাত্রীরা ডেস্কটপ, তাই না? ডেস্কটপও এত সুন্দর করে সাজানো গোছানো থাকতো, আমাদের স্যারেরা যারা আছেন তারা বলতে পারবেন যে ডেস্কটপ যে রুমে থাকতো সেই রুমে স্যান্ডেল পরে ঢোকা নিষেধ ছিল, যে ভাইরাস ঢুকে যাবে, তাই না? এসি রুম যেটা, সেটা আমাদের এই রুমের মধ্যে ডেস্কটপটা থাকতো। কিন্তু এখন আমরা ল্যাপটপ ইউজ করি, কোলের মধ্যে ধুলার মধ্যে সমস্ত কিছুতে আমরা ল্যাপটপ ইউজ করি। তো টাইম চেঞ্জেস 2008 সাল থেকে 2023 সালে দেখেন 15 বছরে কি ট্রেমেন্ডাস চেঞ্জ হয়েছে। তাহলে বাংলাদেশও উন্নত বিশ্বের ন্যায় টেকনোলজি অ্যাডপ্ট করছে। তো কি কি টেকনোলজি আসছে 2008 সালে? আমি যদি সরকারের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, যেহেতু আমি ইউএনও, সরকারের পয়েন্ট থেকে বলি যে 2008 সালে আমাদের সকল সেবা ম্যানুয়াল ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ ঘোষণার পরে 2023 সালে দাঁড়িয়ে দেখেন কতগুলো ডিজিটাল সার্ভিস এসছে। আমি এক্সপ্লেন করছি না, অনেকগুলো ডিজিটাল সার্ভিস এসছে। এখন আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো অ্যাডমিশন নিচ্ছে অনলাইনে, আমরা বিকাশ করছি, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন করছি, আমরা এটিএম বুথ পেয়েছি, সমস্ত কিছু 2008 সালের পরে। তাহলে বাংলাদেশ চেঞ্জ হচ্ছে। তাহলে 2023 সালে দাঁড়িয়ে আমরা 2041 সাল দেখতে পারবো না কি কি হতে যাচ্ছে? এবং সেই অনুযায়ী আমাদের ছাত্রছাত্রী এবং আমাদের শিক্ষকদের সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি নিতে হবে না? তাহলে যদি আমি সামনের দিকে লাভ দিতে চাই, বড় একটা লাভ, আমি 2 ধাপ পেছাবো না? এটা হচ্ছে সেই স্লাইড। আমি 2 ধাপ পেছালাম, 2008 সালে কি ছিল দেখালাম, 2023 সালে কি কোন জায়গায় দাঁড়িয়েছে দেখালাম। তাহলে এখন আমাদেরকে সামনের দিকে লাভ দিতে হবে, কারণ আমাদের 2041 সালে টার্গেট উন্নত বাংলাদেশ গড়ার। তো সেক্ষেত্রে উন্নত বাংলাদেশ গড়ার জন্য সামনে কি কি করতে হবে সেগুলো হচ্ছে আপনাদের ফিউচার, আপনাদের টার্গেট, আমাদের স্টুডেন্ট এবং আমাদের টিচারদের যৌথ সম্মেলনে, এই যৌথ চেষ্টায় আমাদের 2041 সালকে প্রস্তুতি নিতে হবে। এগুলো দেখাচ্ছি না, কিছু স্ট্যাটিস্টিক্স আছে যে আমাদের ব্রডব্যান্ড কানেকশন কতটুকু হয়েছে, কতটা ডাটা সেন্টার রয়েছে, কতগুলো ইন্টারনেট ইউজার রয়েছে। 68 লাখের আরেকটা খুব জনপ্রিয় উক্তি যে যে কোনো অ্যাডভান্স টেকনোলজি আমাদের কাছে আসলে ম্যাজিকের মতো মনে হয়। তারপরে আমি যদি বলি যে টেকনোলজি কিভাবে চেঞ্জ হচ্ছে, প্রথমে মানুষজন সেটা টেকনোলজিটাকে রিচ করে, সেটা অ্যাডাপ্ট হয় এবং ইনফিউজ হয়। আমি একটু এক্সপ্লেন করছি পরেরটাতে। এই স্লাইডটা দেখেন, সবচেয়ে নিচের উপরেরটা হচ্ছে টেলিফোন। টেলিফোন 50 মিলিয়ন ইউজারের কাছে পৌঁছাতে সময় লেগেছে 75 বছর টেলিফোন। সবচেয়ে নিচে আছে এংরি বার্ড। এংরি বার্ডের নাম কে শুনেছেন? এংরি বার্ড কেউ শুনেনি? নাম শুনেছেন? স্যারেরা শুনেছেন এংরি বার্ড? শুনেন নাই এংরি বার্ড? না স্যার, এংরি বার্ড হচ্ছে জনপ্রিয় একটা মোবাইল গেম, ঠিক আছে? সেই মোবাইল গেমটা 50 মিলিয়ন ইউজারের কাছে পৌঁছাইতে সময় নিয়েছে only 35 days. 75 it took 75 years for telephone to reach 50 million people, and it took only 35 days to reach 50 million people. So the technology is advancing to us very rapidly, aggressively, and we have to be prepared. This is the daily things we are using, the technology. We all know this is QR code or barcode. We are using in medical science the barcode and QR code. We are using in transport. This is the go-kart, retail house,
উই আর ইউজিং ফেস রিকগনিশন টেকনোলজি ইন আওয়ার ক্যামেরা। আমরা সবাই ক্যামেরায় ছবি তুলি স্মার্টফোনে, সুন্দর একটা বক্স আছে ফেসের পাশে, আপনার ফেস তো চিনতেছে তাই না? মোবাইলটা চিনতেছে না আপনার ফেসকে, যতগুলো ফেস আছে ততগুলো স্কোয়ার করে। তো কীভাবে চিনতে পারে? তাদেরকে ফিড দেওয়া হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে, তাদেরকে কন্টিনিউয়াসলি মেশিনকে শেখানো হয়েছে যে এটাকে ফেস বলে, তো সে সহজে চিনতেছে। তারপর আরেকটা সুলিভান অ্যাপ নামে একটা নতুন একটা অ্যাপ এসছে, যারা আমাদের অন্ধ স্টুডেন্ট আছে তাদের জন্য ভেরি ইউজফুল অ্যাপ। সে যদি কোনো কিছুতে মোবাইলটা ধরেন এই যে ফ্যানের ওপরে আপনি মোবাইলের ক্যামেরা ধরলেন অ্যাপ সহ, মোবাইলের ওই অ্যাপটা সে বলবে দিস ইজ এ ফ্যান, সে উচ্চারণ করে বলে দেবে। কোনো জিনিস চিনতেছেন না, মোবাইল অ্যাপ দিয়ে ধরবেন, সে বলে দেবে দিস ইজ হোয়াট। সো ইট ইজ ভেরি ইউজফুল ফর ব্লাইন্ড পিপল। এটা হচ্ছে একটা ঘড়ি, ঘড়িতে সেন্সর বসানো আছে। সেন্সরটা কি কি দেখায়? টাইম দেখায়, তার ব্লাড প্রেশার মাপে, তার গ্লুকোজ লেভেল মাপে, তার হার্টবিট মাপে। অ্যান্ড দিস ওয়াচ ইজ কানেক্টেড টু এ হসপিটাল। আপনার বাবা বাসায় বয়স্ক বাবা রয়েছে, বাবা দাদু আছে, দাদুর হাতে এটা দিয়ে দিলেন, সে কন্টিনিউয়াসলি দাদুর হার্ট রেট মনিটর করছে, এবং হাসপাতাল টের পেল যে দাদুর হার্ট রেট ড্রপ করছে, তাকে এখনই হাসপাতালে নিতে হবে। আপনি জানেনই না, হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স আপনার দাদুর বাসায় চলে গেল, অ্যাম্বুলেন্সকে নার্স আপনার দাদুকে হাসপাতালে নিয়ে গেল, আপনি জানেনই না। দিস ইজ ফোর্থ আইয়ার, চতুর্থ শিল্প বিপ্লব, যেখানে একটা টেকনোলজি আর একটা টেকনোলজির সাথে কথা বলবে। দে উইল কমিউনিকেট উইথ ইচ আদার। আপনাকে অ্যাবান্ডন করবে না, আপনাকে বার্ডেন বানাবে না। এখন আপনাকে কি করতে হয়? মোবাইলে ফোন করে বলতে হয় যে ডাক্তার সাহেব আছেন কিনা। কিছু কিছু জায়গায় অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ আছে, কিন্তু এমন এক সময় আসছে এই ঘড়িটাই এনাফ। সে নিজে একটা টেকনোলজি, হাসপাতালের যে পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তার সাথে সে কথা বলছে, পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে অ্যাম্বুলেন্সের কানেকশন রয়েছে, অ্যাম্বুলেন্সের সাথে তার বাসার অ্যাড্রেস রয়েছে, সবগুলো দে আর টকিং উইথ ইচ আদার ইন নো টাইম। তো এই দুনিয়াতে আমরা প্রবেশ করছি। সো বি প্রিপেয়ার ইউরসেলফ, দিস ইজ ফোর্থ আইয়ার। প্রথম শিল্প বিপ্লব কি নিয়ে হয়েছে মনে আছে আমাদের? কেউ কি বলতে পারি? বাষ্প ইঞ্জিন। সেকেন্ডটা ইলেকট্রিসিটি। থার্ডটা কি? কম্পিউটার। ফোর্থ হচ্ছে আমাদের কি বলে এটাকে? কগনিফিকেশন। মানে এক টেকনোলজির সাথে আরেক টেকনোলজি একত্রিত হয়ে একটা বিশাল একটা কর্মযজ্ঞ তৈরি করছে। এটাই হচ্ছে আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলতেছি আমরা। এখানে কি কি হবে? এখানে বিভিন্ন টেকনোলজি ফিউশন তৈরি হবে, ডিজিটাল ওয়ার্ল্ড, ফিজিক্যাল ওয়ার্ল্ড এবং বায়োলজিক্যাল ওয়ার্ল্ড মিশে একাকার হয়ে যাবে। যেটা বললাম ঘড়ি কি করতেছে? আপনার বায়োলজিক্যাল তথ্য নিচ্ছে না, আপনার পালস রেট, হার্ট রেট, আপনার ব্লাড সুগার সে রিয়েল টাইমে নিচ্ছে। তাহলে দিস ইজ দ্য বায়োলজিক্যাল ইনফরমেশন। ঘড়ি ইটসেলফ ইজ এ ডিজিটাল ইনফরমেশন, and they are talking with other technologies, and this is the fusion of technologies, and this is called fourth IR. আমাদের 10টা fourth IR টেকনোলজি এখন ডমিনেট করবে বিশ্বে আগামীতে। অ্যাডভান্স ম্যাটেরিয়াল, তারপর ক্লাউড কম্পিউটিং এর নাম আমরা অনেক শুনেছি তাই না? এটা কি আমাদের স্টুডেন্টরা বলতে পারবে কি এটা ক্লাউড কম্পিউটিং? যদি আমি কম্পিউটার কিনতে চাই, কম্পিউটার কেনার সময় কতটুকু র্যাম লাগবে, কতটুকু প্রসেসর লাগবে, কতটুকু হার্ড ডিস্ক লাগবে, এগুলো জিজ্ঞেস করে নেয় না আমাদের দোকানদারেরা। ক্লাউড কম্পিউটিং হচ্ছে এই প্রসেসিং পাওয়ারটা অনলাইনে দিয়ে দিবে, আপনি তার কাছ থেকে হায়ার করে নেবেন। আমাদের গুগল ড্রাইভ ইউজ করেন না? গুগল ড্রাইভ কি কম্পিউটারের ড্রাইভ? তাহলে এটা কোথায় থাকে? ওয়েবে থাকে না? এটা হচ্ছে স্টোরেজ সিস্টেম। ক্লাউড কম্পিউটিংটা হচ্ছে এই আপনার কম্পিউটিং অনলাইন ওয়েব কম্পিউটিং। এটা আপনি প্রসেসিং পাওয়ারটা নেবেন হচ্ছে ওয়েব থেকে। তারপরে আরও আছে সিনথেটিক বায়োলজি আছে, ভার্চুয়াল রিয়েলিটি আছে, অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে আমাদের ফোর্থ আইয়ারের আরেকটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। রোবোটিক্স আছে, রোবোটিক্সের নাম শুনলাম। ব্লকচেইনের নাম শুনেছি কি? নাম শুনেছি, খুব বাজওয়ার্ড এখন ব্লকচেইন,
নাম শুরু হয়েছে, তারপরে 3D প্রিন্টিং এর কাজ চলতেছে, ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস এর নাম শুনেছি আমরা। দিস টেকনোলজিস আর কামিং, সো উই বেটার টু লার্ন দিস থিংস ভেরি কুইকলি। 10টা 4 টায়ার টেকনোলজি বিশ্বে আগামী 10-15 বছর রাজত্ব করবে। আমি আর দেখাচ্ছি না। আচ্ছা, এই ধাঁধা একটা বলি। ধাঁধা হচ্ছে, কহেন কবি কালিদাসের কথা, 1 লক্ষ তেঁতুল গাছে কয় লক্ষ পাতা? এটার উত্তর কি? 2 লক্ষ পাতা। কিভাবে? ছোট কালে 2টা পাতা আছে। দিস ইজ দ্য ফানি স্টোরি। এটা বলার অর্থ হচ্ছে, আমি একটু ডাটার উপরে ইয়ে করতে চাই আর কি, যে সিরাজগঞ্জে আমাদের যেটা কালীগঞ্জেও অনেকটা বন্যার প্রকোপ রয়েছে। ধরেন যে আপনি সিরাজগঞ্জের একজন সরকারি কর্মকর্তা বা সিরাজগঞ্জের একজন সচেতন নাগরিক। আমাদের পানি উন্নয়ন বোর্ড কি করে, যে 110টা পয়েন্টে একদম ধরেন যে কুড়িগ্রাম থেকে সিরাজগঞ্জ পর্যন্ত গাইবান্ধা বগুড়া হয়ে 110টা পয়েন্টে সে রিয়েল টাইম পানির লেয়ার করে আর কি, মাপে। হ্যাঁ, তো আপনি একজন সচেতন নাগরিক হিসেবে বন্যা অ্যাভয়েড করার জন্য, সিরাজগঞ্জে ফ্রিকুয়েন্ট বন্যা হয়, বন্যা অ্যাভয়েড করার জন্য কি করতে পারেন? পানি উন্নয়ন বোর্ড 110টা পয়েন্টে রিয়েল টাইম ডাটা শো করে, ঠিক আছে? তো এই বন্যা অ্যাভয়েড করার জন্য আপনি এই ডাটাগুলোকে কিভাবে ব্যবহার করবেন? আচ্ছা, আমি বলি। পানি একটা ভেলোসিটি আছে। এই সূত্রটা সবাই যারা সায়েন্সের স্টুডেন্ট তারা বলতে পারে। পানির ভেলোসিটি আছে, তারপরে সে কত সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করে, এটা বের করা যায়। তো যখন কুড়িগ্রামের লেভেল হাই হচ্ছে, ওয়াটার লেভেল হাই হচ্ছে, তখন এটা তো আপনি ওই যে সেন্সর থেকে সিরাজগঞ্জে বসে দেখতে পারেন না? হ্যাঁ, তারপরে এই আপনার কুড়িগ্রাম থেকে সিরাজগঞ্জে পানি আসার সময়টুকু ক্যালকুলেট করতে পারেন, যে ওই লেভেলে পানি আসতে কতটুকু সময় লাগবে। এই যে বাফার টাইমে আপনি অনেক কিছু করতে পারেন। মোবাইলে অ্যালার্ম দিতে পারেন যে বন্যা আসছে পালাও, বা যাদের বেশি ক্ষতিগ্রস্ত লো ল্যান্ড আছে তাদেরকে বলতে পারেন যে আপনি নিরাপদ জায়গায় সরে যান, ফসলগুলো সরিয়ে নেন, গবাদি পশু সরিয়ে নেন। তো এটা হচ্ছে আমাদের ডাটার ব্যবহারের একটা এক্সাম্পল মাত্র। ডাটাকে অনেকভাবে আপনারা ব্যবহার করতে পারেন। টাইম, আচ্ছা, আমি আর 5 মিনিট নেব। আচ্ছা, এই জিনিসটা দেখেন, এই জিনিসটা কি সম্ভব কিনা। আমরা বললাম যে ডাটা ফর ডিসিশন মেকিং, যে ডিসিশন নিতে পারলাম, ডাটাকে নিয়ে আমরা ডিসিশন নিতে পারলাম। এখন এগ্রিকালচারের ডাটাকে কিভাবে ব্যবহার করা যায়? এটা কি হতে পারে না যে মাটির মধ্যে আমি সেন্সর বসিয়ে দিলাম, সেই সেন্সর মাটির আর্দ্রতা মাপলো, মাটির আর্দ্রতা মাপে দেখে যে মাটির যে ডিজায়ার্ড আলু লাগাইছেন মাঠে, আলুর জন্য ডিজায়ার্ড ময়েশ্চার থাকা দরকার মাটিতে, সেই ময়েশ্চারটা নাই। তো সেন্সর কি করলো, মোটরকে সিগন্যাল দিত, পানির পাম্পকে সিগন্যাল দিল, পানির পাম্প ওই সিগন্যালের পরিপ্রেক্ষিতে এবং যে ময়েশ্চার আছে মাটিতে সেটাকে ক্যালকুলেশন করে পানির পাম্প কি করলো, 1 ঘন্টা পানি দিল। 1 ঘন্টা পানি দেওয়ার পরে সেন্সর দেখলো যে মাটির ময়েশ্চার লেভেল যেটা ডিজায়ার্ড সেটা চলে এসছে, পানির পাম্পকে বন্ধ করে দিল। কৃষক জানলই না কি হয়েছে। সম্ভব না? সম্ভব। এটা একটা উদাহরণ যে আসলে আমাদের এই ডাটা ভিত্তিক ডিসিশনগুলো আসছে এবং এগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। তো বিগ ডাটার কথা বলতে গেলে বলা হয় স্ট্রাকচার আনস্ট্রাকচার, এটা এক্সপ্লেন করতে সময় লাগবে। তা আমি জাস্ট এটা বলি যে দেখেন, উই আর হিয়ার, একটা জায়গায় দেখেন যে আসলে ডাটার ব্যবহার কিভাবে এক্সপোনেনশিয়ালি বাড়ছে, যে আমরা মধ্যখানে একটা উই আর হিয়ার, ওই জায়গাটায় আমরা ডাটা প্রডিউস করছি। তো শেষ পর্যন্ত যেতে 2030 সাল পর্যন্ত দেখেন তো কত ফোল্ড হয়। তার ভবিষ্যতের যুগ হবে আমাদের ডাটার যুগ, ইনফরমেশনের যুগ। তো এটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে যে আসলে আমাদের পূর্বে অতীতে যেগুলো হয়েছে সেগুলো না হয় আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। আমি দুইটা এনেছি, যে আমাদের বারাক ওবামা তার ইলেকশন এবং আমাদের নরেন্দ্র মোদী ইলেকশন জিতেছে এই যে বিগ ডাটা অ্যানালাইসিস করে, যে আমাদের ভোটারদের ইন্টেনশন কি, টেন্ডেন্সি কি, তাদের বিহেভিয়ার কি, প্যাটার্ন কি, এগুলো সে অ্যানালাইসিস করে
তারপরে সেই অনুযায়ী সে নির্বাচনী ইস্তেহার দিয়েছে বা সেই অনুযায়ী ক্যাম্পেইন করেছে যে কে কোন টেস্ট পছন্দ করে। ঠিক আছে, বিগ ডাটার এত পাওয়ার, দেখেন দুজন প্রেসিডেন্ট হয়ে গেছে। 1963 সালে এক মহিলা বলেছে যে ইউ উইল বি এবল টু ক্যারি এ ফোন ইন ইউর পকেট ইন ফিউচার। 1963 সালে এক মহিলা বলছে যে আপনি আপনার ফোনটাকে পকেটে নিয়ে ঘুরতে পারবেন। এখন কি পারেন কিনা? পারেন। আচ্ছা, 2025 সালে দেখেন যে টপ স্কিল ফর ফিউচার আমাদের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটা লিস্ট বানায় প্রত্যেক বছর। আমাদের স্টুডেন্ট যারা তারা দেখতে পারো যে ভবিষ্যতে তোমাদের কোন কোন কাজ শিখতে হবে, এখান থেকে তুমি আইডিয়া নিতে পারো। 2025 সালে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। অ্যানালিটিক্যাল থিঙ্কিং, ইনোভেশন সহ আরো 10টা জিনিস এখানে দেয়া আছে। তোমরা এখান থেকে নিয়ে তোমাদের ফিউচার কি এটা ডিসাইড করতে পারো। তারপরে দেখো কোন কোন জব আমাদেরকে ডিক্লাইন করছে, কোন কোন জব আমাদের ডিমান্ড তৈরি করছে, এগুলো একটা তালিকা দেওয়া আছে। তো সেইগুলো দেখে তোমাদের ফিউচার প্ল্যানিংয়ে সহায়তা করতে পারে। তারপরে হেনরি ফোর্ডের একটা কথা দিয়ে আমি শেষ করছি যে ইফ আই হ্যাড আস্কড পিপল হোয়াট দে ওয়ান্টেড দে উড হ্যাভ সেইড ফাস্টার হর্সেস। হেনরি ফোর্ড কে আমরা বলতে পারি? হেনরি ফোর্ড হচ্ছে ফোর্ড অটোমোবাইল, মানে ফোর্ড হচ্ছে গাড়ির নাম, টয়োটা যেমন গাড়ির নাম, ফোর্ড একটা অটোমোবাইল কোম্পানি। সে রেভলিউশন করেছে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে। এখন সে বলছে যে আমি যদি মানুষজনকে বলতাম যে তোমরা কি চাও, সে বলতো যে ফাস্টার, মানে দ্রুতগতির ঘোড়া চাই। কিন্তু সে ঘোড়া না দিয়ে ঘোড়ার থেকে তো ভালো কিছু দিয়েছে, তাই না? সুতরাং আমাদের টিচার বা স্টুডেন্ট সবাইকে বলছি যে ভবিষ্যৎ কেমনভাবে দেখতে হবে, নিজে কেমনভাবে ক্যালকুলেট করতে হবে যেন সময়ের আগে আমার স্টেপ থাকে, সময়ের আগে আমার চিন্তা ভাবনা যেন সময়ের আগে থাকে। দ্য বেস্ট ওয়ে টু প্রেডিক্ট ফিউচার, আমি বলবো যে টু ক্রিয়েট ইউর সেলফ, নিজেই নিজের ভবিষ্যৎ তৈরি করতে হবে। আর এরই মাধ্যমে আমি আমার সংক্ষিপ্ত যে সেশন প্ল্যানটা সেটা শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ ইউনো মহোদয় তার সুন্দর উপস্থাপনার জন্য। আমরা আশা করি তিনি আগামীতে মাঝে মধ্যে আমাদের কম্পিউটার ল্যাবে আমাদের ছাত্রছাত্রীদেরকে একটু শিক্ষা দেবেন এবং একটু সময় দেবেন। আমরা ছাত্রদের মধ্যে কম্পিউটারের নানা দিকে কম্পিটিশন আয়োজন করব, রাইটিং কম্পিটিশন, টাইপিং কম্পিটিশন এবং কি বলে এটাকে প্রোগ্রামিং কম্পিটিশন, আমরা এটা আয়োজন করব। এই বিষয়ে আমরা ইউনো সাহেবের সহযোগিতা চাই। এবারে আমরা প্যানেলিস্ট আমাদের ক্যারেন নায়ার উইল প্রেজেন্ট হিজ প্রেজেন্টেশন নাও। ওয়েলকাম ক্যারেন নায়ার। ক্যারেন নায়ার, হাম্বার কলেজ, অন্টারিও, ক্যানাডা। Last but not least, technology. All right. All right. Well, good afternoon. Let's get started. We're just setting up. Check for me, Irene. Just a little bit of technology. Yeah, I don't see it yet. We're connecting to the internet. Give us a moment. We're 3. Off, on. Where are you? Thank you. Please, I'll connect. Okay. Oh, good. Really? Thank you.
Well, good afternoon, and thank you so much for that previous talk, because when I was preparing this presentation, I discovered something new about PowerPoint. And whenever I learn something new about Microsoft Office, it makes me happy. So I learned that you can put subtitles at the top of your presentation, and PowerPoint will live transcribe whatever you're saying, and it will translate it into a lot of languages, including Bangla. Now, the previous speaker made me think about who first predicted that technology, the technology of taking someone's voice, transcribing it live, and translating it into another language. Does anyone know who first predicted that technology? Anybody? No? Do you watch Star Trek? Anyone watch Star Trek? Star Trek? Gene Roddenberry, 1967, the universal translator in Star Trek. Now, what I don't know is how good is the translation. So, that will be up to you to judge. All right. So, I'm here to talk to you today about this very long title, Computer Literacy, Self-Directed Learning, and Employability, Some Canadian Solutions. So yes, I'm here from Toronto, and as you've already learned several times, my name's Karen Nair. So, greetings, delegates, participants, students, and honored guests. So my name is Karen Nair. I am a teacher at a college in Toronto, Ontario. And today I'm going to be sharing with you some of my experience of teaching students after high school. And specifically, this talk is going to bring that future, that very exciting future, very much into the present and the now. What issues do we deal with today? And what kinds of solutions have we discovered in Canada, where I teach? And my intention is that some of these issues may be the same issues as you are dealing with here at Uttar Bangla or in Bangladesh in general. And so perhaps some of these solutions will make a difference as well. So a little bit more about me. Before I started teaching, I worked at IBM for nearly 25 years. That was my first career. I did a lot of different things at IBM. The great thing about a big company like that is you can have several small careers in one big career. I left IBM and started doing what I really wanted to do for a very long time, which is teaching in a community college. That was more than 15 years ago, and I've taught a variety of courses at a variety of colleges. Everything from business writing and technical writing to the kind of teaching I do today, which is computer skills primarily. All right. Now, yesterday, a few people, actually quite a few people, asked me why I was here. And I've mentioned what my purpose is. My purpose is that I'll be able to contribute something to issues that you may be dealing with here as well. However, I want you to know one of the other reasons why I'm here. So this was my backyard a couple of days ago. That's about 6 inches of snow there. And that was the airport the day that I left. So I'm very happy to be here in your beautiful, warm, sunny, snowless country. So today I'm going to cover 3 topics. I'm going to talk about computer literacy, I'm going to talk about self-directed learning, and I'll talk about employability. These are all topics where we have found issues and solutions.
So I'm going to talk about what are those issues and what are the solutions that we've been able to find in Canada. Now, when I say Canada, education in Canada is the responsibility of the provinces. We have 10 provinces and 3 territories. So I say Canada, but I really mean Ontario, which is my province, the province of Ontario. So let's start by talking about computer literacy. And the students that I teach in my college are sometimes what we would call post-secondary students. That's students who've graduated from grade 12. But mostly today, I teach what we refer to as postgraduate students. These are students who have a university degree. So most of my students have a university degree. So why do university students come to a college? Well, often Canadian university students find themselves unemployable. They graduate from university with a 4-year degree and can't get a job. Part of the reason for that is that the skills and knowledge that they've acquired in university, while valuable, is often theoretical. In addition, a lot of my students, in fact, this semester, more than 90% of my students are international students. International students come to Canada and they need Canadian business training. They need Canadian business experience. So these are the reasons why students with a university degree would come to a college like my college. So when university graduates come into our programs, what kinds of issues do we deal with? Fundamentally, what we deal with is students coming with a university degree, for the most part, don't know how to use a computer. What do I mean when I say that? Well, a lot of students don't know how to use a keyboard. A lot of students today don't know how to use a mouse. And a lot of students today, most students today, don't know how to work with files and folders on a computer. I would call that file management. And I'm always surprised at the number of my students who say to me, "I'm no good at computers." So why would it be that students come from university and are no good with computers? Well, the advent of the smartphone. So today, with students using smartphones, many of the functions that 10 years ago or even 5 years ago would have been performed on a computer, today students perform on a smartphone. So all forms of communication, texting, chatting, Facebook, email, though there's not a lot of email that happens among my students. Many of them don't know how to do email. But they also use their smartphones for life, right? So shopping, travel, entertainment, social interactions. So many of these activities used to happen on a computer. Now they happen on a phone. Yes? So this, not this. But in business, it's not enough to be able to text and chat and use Facebook and Instagram. So in terms of employability, this is not enough. So we're dealing with students are really missing basic computer literacy, the basics. So what do I mean when I say basic computer literacy? I mean the ability to work with files and folders, the ability to do email and follow reasonably good email etiquette, and a tool like Outlook or any other email tool, because that's a business tool. Calendaring. One of the first things I do when my students come to my classroom is I tell them, take out your phone, which always surprises them. And I say, in your phone, I want you to put in your calendar the dates of our 4 exams. Do that now.
right? So using a calendar as a tool, and you can do that on your phone. In business, you may need to use that on a computer as well. And then basic business computer uses. So what am I talking about when I say basic computer uses? I'm talking about working with documents, perhaps using a tool like Microsoft Word. I'm talking about working with spreadsheets, perhaps using a tool like Microsoft Excel. And I'm talking about working with presentations, clickers, perhaps using a tool like PowerPoint and having good PowerPoint skills. Right? So if you can learn these skills using Microsoft Office, you can learn these skills using any of the other similar tools out there in the world, whether it be the Google equivalents or the freeware equivalents or the Apple equivalents. Right? If you learn them with one company, one set of tools, one suite of tools, you can learn them on all the others as well. So we try in our students to help them to learn these fundamental computer literacy skills. All right, so that's computer literacy. When I talk about computer literacy issues, that's what I'm talking about. Now, in our effort to help our students learn basic computer literacy skills, we find some issues. So, students don't want to come to class. That happens. Students start with a big variety of skills. Some of them are really good at these tools. Some of them have never used them before. We have instructors who don't necessarily know these tools well or have these skills. So that's another issue. And the material of teaching basic computer literacy doesn't really lend itself to lecturing. So no one really wants to watch a lecture about Microsoft Excel. That really isn't going to work. So one of the solutions, or the main solution that we use in the colleges throughout Ontario, is a set of internet-based tools for learning Microsoft Office skills. And in Canada, there are 3 basic tools that provide the same kind of learning. So the one that I use most is one called MyLab IT. It's published by a company called Pearson, who has a presence here in Bangladesh, I learned. Another one is called SAM or MindTap, which I've also taught with. It's published by a company called Nelson. And a third one is called Snap, published by a company called Paradigm Education Publishing. All right, so what's good about these tools? Well, they're web-based, which means you can use them from anywhere where you have access to the internet. They provide everything, including instruction, so material for helping you learn, training or practice, and assessment or tests and assignments. All of these are included in the software that we use. All of these tools provide a simulated environment. I'll talk about that a bit more. So a realistic simulated environment where you can practice and learn these skills. And then the opportunity to actually use these tools. The thing about computer literacy is computer literacy requires skill-based learning. So you cannot learn to use a computer by multiple choice or short answer questions. These tools require you to actually perform the skills, either practice them or actually do them in a graded environment. So skill-based learning is different than knowledge-based learning. So what specifically do some of these tools provide? And I'm going to talk about examples from the tool I use most, which is MyLab IT. So this is just a screenshot of, thank you, a screenshot of the main page of my course that I teach. Right, and you can see from that we provide training in Word, Excel, and PowerPoint. If you look carefully at the percents,
you can see that the emphasis is on Excel. The material is divided into chapters, so we cover some chapters, and at the end of the chapters, the students take an exam about Word, for example. For each chapter, we have some learning resources and some assignments. So the opportunity for some instruction, and then the opportunity for some practice and some graded activities. Learning resources include access to a textbook that's electronic, access to some PowerPoints, and access to videos. And of course, my students mostly prefer the videos. Nobody really wants to read the textbook. And then we have two different kinds of assignments. We have the simulations and something we call projects. So a little bit about what we mean when we say a simulation. So this is a simulation. What you see here is you see on the left, you see what looks like Microsoft Word. And on the right, you see some instructions to follow. And students can follow the instructions, but it's not the real thing. You can do this simulation on any laptop, whether you have Microsoft Office installed or not. You can do this simulation on a Mac, on a PC. And you have an opportunity to practice. You have an opportunity to be shown the skill. The thing my students like about the simulations is you can't get a question wrong unless you simply skip the question. If you get it wrong, you get given another chance, and another chance, and another chance. So my students like that. Now, we also have something we call projects. A project is an opportunity to use the application, the real live application. So students download some files, follow some instructions, and upload their solution for marking. And the software does all the marking, so a computer marks my students' work. And because it's a computer, it's very black and white, it's very objective. That means that students can get 100% in my course. So this kind of self-directed learning has some valuable aspects to it. One is that my students get to work at their own pace, on their own schedule. I tell my students I picture them sitting on their bed at midnight with their bunny slippers on, doing their homework. So they can do their work anytime, and if they're new at a skill, it'll take them longer. If they're experienced, they'll get through the material faster. So on their own time, at their own pace. Students can do the work on a laptop if they have internet, or they can come into a computer lab and do the work on a computer lab. The instruction is consistent, so the instruction doesn't rely on the skills and knowledge of a particular instructor. It's consistent no matter what the skills are of the instructor. And the software grades all of the tests, all of the assignments, and one of the things that means is that students and teachers can see the grade immediately. When my students are writing their exam, I can see their grade as soon as they submit their exam, and I can send them a little message that says, "Congratulations, well done, good work." So it's very immediate. And in today's immediate world, students really like that. The other thing that students appreciate is that they can redo most of their assignments and improve their scores. Now, why these skills? Why Word, Excel, and PowerPoint? Well, I like to do this exercise. I like to go into LinkedIn, which has a job site, and I like to search for jobs that explicitly ask for Microsoft Excel skills or Microsoft Office skills. And I count them. So this is what I found last week. Now remember, this is LinkedIn, and these are English job postings, because obviously I was not searching in Bangla, right?
But if you go to LinkedIn and you search for jobs in Bangladesh that say they want Excel skills or they want Microsoft Office skills, you'll find more than 50 jobs mention explicitly Microsoft Office skills, and more than 30 jobs mention that applicant should have Excel skills. You can see the number for the other countries that I happened to look at last week. All right, keeping in mind that these are English job postings, so some of the differences in the numbers might be because I don't know how many companies in Bangladesh post on LinkedIn in English, right? But you can see in Canada, 27,000 job postings mentioned Microsoft Office, and more than 16,000 mentioned that you need Excel skills. Now these aren't IT jobs, these are just jobs. These could be anything from very specialized IT jobs to administrative jobs to NGO jobs, right? So I didn't specify what kind of job. So Excel being the main one, you can do the same action, the same search for Word, you can do the same search for PowerPoint. Excel is the one that's most commonly mentioned, that most employers are interested in. All right, so self-directed learning in those particular basic computer literacy areas. Now, the last thing I want to talk about, because that previous chart sort of leads into it, is employability. Mostly when students come into our programs, they've come into our programs because they need skills and they want a job, right? And university graduates, Canadian university graduates, or international students coming to Canada with a university degree struggle to get jobs. The solution that we have found in Ontario is we provide in our community colleges something called a postgraduate certificate, or a series of postgraduate certificates. These tend to be 1 or 2 year programs aimed at university graduates, so you must be a university graduate to do one of these programs, and they are industry specific. I'll show you some examples in a minute. Okay? The program outcomes and the learning outcomes, in other words, the curriculum for these programs, are designed in conjunction with advice from industry experts. So we go out to the industry and we ask, what would you like graduates of our certificate program, what skills would you like them to have? And then we design a program that makes those students employable. The programs include an internship. So in a 1-year program, there'd be 8 months of school and 4 months of an internship. The students are helped to find the job. That's the internship. And throughout the program, students are given many opportunities to meet with industry, employers, and to understand the industry they want to go into. So these are some examples of some of the programs that I have taught in. So entrepreneurial skills, event management skills, fashion management skills, global business management, where you'll find a lot of international students, human resource management. And in fact, Humber today offers more than 50 of these graduate level certificate programs. Now, I said that the colleges work closely with employers, and partly that's to design the programs, but also during the programs. So in preparing for this presentation, I found the newsletter that the dean of my faculty of business, so I teach in the faculty of business, and we do a newsletter, and the newsletter highlights events of the last month or two. So these are events that happened for our students in the faculty of business in the month of probably November, December. So a virtual guest speaker came and joined virtually from a law firm. There was a virtual information system from Amex, American Express. Students had the opportunity to meet with HR representatives from a hotel, a Pacific Coast hotel company.
There was an open house event for hospitality students at our local racetrack. Our tourism students went into the city of Toronto and walked around in preparation for an assignment to prepare a guided tour of Toronto. Our insurance students got to participate in some hands-on learning with one of our large insurance companies. This is my favorite though. Our sports management students visited the National Hockey League headquarters. So you can see these are activities that happen during the school year that allow our students to understand better the industry that they've chosen a career in. Now, we also like to keep track of how successful are our programs. So here are some statistics. So 87% of our graduates of our programs are employed within 6 months of graduating. In addition, students that hold a certificate from these kinds of programs within 2 years are earning more than university graduates. And in fact, they're earning more than 10% more than university graduates. So those are some measures of the success of these programs when it comes to employability. All right. So just to wrap it up. So I talked about 3 things. I talked about computer literacy. And in our programs, we simply insist that students learn basic business computing using Microsoft Office. Self-directed learning is a solution. It's a web-based learning system, and students can work at their own pace. So it solves some of the issues with student participation and skills. And then employability, our postgraduate programs at Humber College and throughout Ontario have a very high success level for student employment. So my hope is that something in this is useful, something in this is interesting, something in this at least helps you see that other parts of the world deal perhaps with the same issues that you are dealing with in Bangladesh and here at Uttar Bangla College. So thank you very much. Thank you for having me. It's been lovely. I'm here all week. All right. Thank you, Karen Nayar. Thanks a lot for your fantastic presentation. And আমরা মাত্র 15 মিনিট সময় নেব। আপনারা অনেকক্ষণ থেকে আছেন, ধৈর্য হারিয়ে ফেলেছেন আমরা জানি। আমাদের 3 জন আলোচক আছেন, 3 জনের জন্য আমি রিকোয়েস্ট করব সময় স্বল্পতার কারণে 5 মিনিটস ইচ, 5 মিনিট ফর ইচ। এখন আমি বলছি প্রফেসর ডক্টর আসাদুজ্জামান। আমি এবারে আলোচনার জন্য অনুরোধ করছি প্রফেসর ডক্টর আসাদুজ্জামান, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ইউনিভার্সিটি অফ রাজশাহী। ধন্যবাদ সভাপতি। আসলে এই সেশনে কথা বলতে আসা আমার একটু মামার বাড়ির আবদারের মতোই আমি এখানে এসেছি। আসলে আমি এই প্যানেলে আমার নাম ছিল না, কিন্তু সবুজের দাদা আমার হচ্ছে নানা, সেই সূত্র ধরে এই মামার বাড়ির আবদারের মতোই আমি যখন বললাম যে আমি যেহেতু আসছি আজকে ভোরে আবার বিকালে চলে যাব, কাছের মানুষজনকে পেয়ে কথা বলেও যেন হলো না শেষ, একটু কথা বলবো। এই সুযোগেই আসলে এখানে প্যানেল লিস্টে আসা এবং একটি কথা বলার স্কোপ পাওয়া। তো আমি হয়তো বেশি কিছু বলবো না, জাস্ট 2-1টা কথা বলেই আমি শেষ করব। তো আমি এই প্যানেল লিস্ট থেকে এখানে বসে বসে অনেক কথাই শুনছিলাম। তো শুনতে গিয়েই আমি নিচ থেকেই শুরু করি। জাস্ট ক্যারেন নেয়ার যে কথাটি বলে গেলেন, কম্পিউটার লিটারেসি, সেলফ ডাইরেক্টেড লার্নিং অ্যান্ড এমপ্লয়াবিলিটি, বিশেষ করে আমাদের এই আইটি এক্সপার্টদের যে দক্ষতা এবং জব মার্কেট নিয়ে যে কথা বলেছেন, সত্যি এটা প্রশংসার দাবিদার। বিশেষ করে আমি বলবো যে এই কলেজের স্টুডেন্টরা যারা এই আইটি সেক্টর নিয়ে, বিশেষ করে মোজাম্মেল হক স্যার যে আইটি সেক্টর নিয়ে ডেভেলপ করার কথা ভাবছেন, এতে তারা উদ্বুদ্ধ হবে এবং জব মার্কেটে তাদের অবস্থান সুদৃঢ় করতে পারবেন।
এবং জহির ইমাম সাহেব ইউনুস সাহেব বলেছেন আইটি সেক্টরের ফিউচার নিয়ে ভাবার যে উৎসুকতা দিয়েছেন সেটাও আমাদের শিক্ষার্থীদের অনেকটা উৎসুকতা যোগাবে। এবং আমার শ্রদ্ধাভাজন ডক্টর ইলিয়াস হোসেন আমার অত্যন্ত ক্লোজ বড় ভাই, প্রতিবেশী এবং আরও নিয়ারেস্ট বলবো, আমরা সবসময় একসঙ্গে আড্ডা মারি। উনি এডুকেশন অ্যান্ড রিটার্ন নিয়ে কথা বলেছেন, যেখানে সত্যিকার এই শিক্ষা গ্রহণ এবং অর্জনের কথা বলেছেন। এবং বিশেষ করে আমি বলবো ইনি তো ইকোনমিক্সের লোক, বিশেষ করে ক্যাশ ভ্যালু এই যে মিনিংসগুলো যেগুলো তিনি লালন করেন ধারণ করেন। আমরা অবশ্য ফিলোসফির মানুষ, একটু তাত্ত্বিক মানুষ, একটু আমরা চিন্তার জগতে বেশি ঘোরা, হয়তো আমরা একটু বিরূপ মনোভাব পোষণ করি। তো যাই হোক, সেক্ষেত্রে তার যে এই এডুকেশন নিয়ে যে কথা বলতে গিয়ে যে শিক্ষা অর্থাৎ একটি শিশুর শিক্ষা যে তার পরিবার সমাজ কর্তৃক এটা পরিচালিত, তার একটা দৃষ্টান্ত, অনেক তথ্য তিনি তুলে ধরেছেন। এর একটি বাস্তব দৃষ্টান্ত আমার বলার সুযোগ আমি একটু পেলাম মনে হয় এখান থেকে। সেটা হচ্ছে যে আমার একটি জীবনের অর্থাৎ ছাত্র জীবনের ঘটনা। সেটা হচ্ছে ক্লাস 5-এ যখন আমি পড়ি, 1 to 5 আমি ক্লাসে মহেশখোসা স্কুলে পড়তাম। আমি বলেছি আমি এখানকার মহেশখোসা স্কুলে পড়তাম। আমি ক্লাস 1 থেকে 5 ফার্স্ট সেকেন্ড সবসময় ফার্স্টই হতাম মনে হয়। তো 79 সালে বাবা হজ করে আসলো। হজ করে এসে ভাবলো আমার 2 ছেলে তো জেনারেল লাইনে পড়ছে, আর আমার 6 বোন, 3 জন উপরে 3 জন নিচে, তারাও পড়ছে। তো ভাবলো যে আমার এই ছেলেকে আমি মাওলানা বানাবো। সামনে মসজিদ করছে, এই মসজিদের ইমাম বানিয়ে দেবে। তা আমাকে কি করলো, ঠিক মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো। সেখানেও গিয়ে সেই মাদ্রাসার পড়া যখন পড়তে পারলাম, সেই গ্রামেটিক্যাল টার্ম মনে আছে এখনো, ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতে ফালতুমা ফালতুন্না ফালতু ফালনা, গ্রামেটিক্যালটা আমরা যেমন প্রেজেন্ট পাস্ট ফিউচার যে বলি সেই টার্মগুলোই বলি। তো সেখানেও গিয়ে আমি ফার্স্ট হলাম। এবার বড় ভাই পড়লো মুশকিলে, না তোরে ওই জায়গায় দেওয়া যাবে না, তুই তো যেখানে যাচ্ছিস সেখানে ভালো করছিস, আয় স্কুলে আয়। আবার 1 বছর লস আমার। আমি ইমিডিয়েট বড় বোন আমার সঙ্গে, আমি তার সঙ্গে পড়তাম আর কি। ফলে 1 বছর আমাকে জুনিয়র করে আবার ক্লাস 6-এ ভর্তি করে দেওয়া হলো। এই যে শিক্ষার যে দিকটা, অর্থাৎ আমাদের পরিবার কেন্দ্রিক, পরিবার দ্বারা নিয়ন্ত্রিত, সমাজ দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ একটি শিশু সাধারণভাবেই কি তার পরিবারের সদস্যভুক্ত হওয়ার মধ্য দিয়েই তার সমস্ত বিকাশমান ধারাটা কিন্তু আমাদের নিয়োজিত থাকে। তবে শিক্ষার যে মূল টার্মটা আমরা যেটা বলি, টু ড্র আউট, টু অর টু লিড আউট, অর্থাৎ নির্দেশনা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, যেটা ডক্টর ইলিয়াস হোসেনও বলেছেন। অর্থাৎ আমাদের একজন শিক্ষার্থীর অন্তর্নিহিত যে সত্তা রয়েছে, প্রতিটি শিশু এক এক রকম সত্তা নিয়ে জন্মগ্রহণ করে না। আমরা সবাইকে যদি ডাক্তার বানাতে চাই, সবাইকে যদি ইঞ্জিনিয়ার বানাতে চাই, কখনোই সম্ভব না। যার মধ্যে সেই প্রবণতা বা শক্তি, সামর্থ্য, ক্ষমতা রয়েছে, তাকে আমরা ডাক্তার বানাবো। যার ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষমতা আছে, তাকে আমরা ইঞ্জিনিয়ার বানাবো। যার উচ্চশিক্ষার ক্ষমতা রয়েছে, তাকে আমরা উচ্চশিক্ষা দিব। কাজে শিক্ষার এই জায়গাটাই কিন্তু আমাদের রবীন্দ্রনাথ সহ এমন কিছু লোক, ব্যক্তি, তারা কিন্তু এইভাবে ইন্ডিকেট করেছে। বিশেষ করে প্রাগমেটিস্ট যারা, তারাও কিন্তু শিক্ষার এই জায়গাটা, বাস্তবতার জায়গাটাকে তুলে ধরেছেন। বিশেষ করে আমি বলবো যে এই যে আধুনিক শিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে যেখানে আমরা দেখি মডার্ন শিক্ষার ক্ষেত্রে যে বিশেষ করে সাইকোলজিক্যাল টেন্ডেন্সি, তারপর হচ্ছে কি সায়েন্টিফিক টেন্ডেন্সি, সোশিওলজিক্যাল যে টেন্ডেন্সি, এই যে 3টা দিক রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো আমরা আমাদের এই উপমহাদেশের শিক্ষা চিন্তাবিদগণ সবাই লালন করি, এবং আমরা শিক্ষাক্ষেত্রে এটা প্রডিউস করার, অর্থাৎ ইন্ট্রোডিউস করার আমরা কিন্তু বিভিন্নভাবে পদক্ষেপ গ্রহণ করেছি। আমি শিক্ষা কমিশন রিপোর্টগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি সেখানে এই জিনিসগুলো রয়েছে। কিন্তু এরপরও আমরা কিন্তু এই দেশে বা আমাদের সমাজে আমরা শিক্ষা ব্যবস্থাকে সত্যিকার অর্থে আমরা কিন্তু ঠিক আমরা ইন্ট্রোডিউস করাতে বা আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারিনি। এর কারণ হচ্ছে কি, যে আমাদের স্বাধীনোত্তর এই দেশে আমাদের যে কয়টি দল ক্ষমতায় এসেছিল, তারা অধিকাংশ দলগুলোই তারা কি করেছে, সত্যিকার অর্থে জাতির জন্য, জনগণের জন্য বেশি ভাবেনি। ভেবেছে কি, নিজের শক্তি, অর্থাৎ নিজে ক্ষমতায় থাকার জন্য তারা বিভিন্নভাবে তারা সেই ক্ষমতায় টিকে থাকার শক্তিতে, কূটনৈতিকতায় তারা মেতেছে। এবং বিশেষ করে আমরা বলতে পারবো বঙ্গবন্ধুর মধ্যে অনেক আদর্শ ছিল, এবং তিনি যে আদর্শ লালন করতেন, তিনি কিন্তু সত্যিকার অর্থে সোনার বাংলা গড়ার মানুষপট নিয়েই তিনি কিন্তু দেশ স্বাধীন করেছিলেন। কিন্তু তিনি কি এই সোনার বাংলা চেয়েছিলেন?
আপনাদের কাছে প্রশ্ন রাখছি, কেননা আপনাদের বিবেকই পারে এর সঠিক উত্তর দিতে। আমরা সর্বত্র দেখছি কি যে আমরা তথ্যে আমাদের সব কিছু রয়েছে, কিন্তু বাস্তবে সেটা নেই। বাস্তবে থাকলেও সেগুলো হচ্ছে আমাদের এমনভাবে সেগুলো আমাদের নিগৃহীত বা দুর্নীতির মায়াজালে বা আবর্তে এমনভাবে সেগুলো নিষ্পেষিত হয়ে আছে যে সেখানে আসলে সত্যিকার অর্থে আমাদের সেগুলো বের করে নিয়ে আসার বর্তমান সরকারের হয়তো নেই। কিন্তু এক্ষেত্রে আমি নিরাশাবাদী নই, সত্যি আমি আশাবাদী। কোন জায়গায় আশাবাদী? যে সত্যিকার যদি আমরা একটা গণতান্ত্রিক শক্তিশালী সরকার প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই সম্ভব। কেন এই বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি কি যে সত্যিকার জ্ঞানী এবং ব্যক্তিরা, সৎ ব্যক্তিরা আজ ঘরে ঢুকে গেছে, অর্থাৎ তাদের মুখের ভাষা তাদের আড়ষ্ট হয়ে গেছে, লিখনি গেছে থেমে, দুর্বৃত্তরা সর্বত্র চষে বেড়াচ্ছে, মিথ্যার দাপটে সত্য আজ হিমাগারে। সেই অবস্থায় আমাদের কাজ করতে হবে। সেই জায়গাগুলোতে আমাদের যারা আমরা চিন্তাবিদ, সমাজ চিন্তাবিদ, এখানে যারা আমরা আছি, অনেক শিক্ষা চিন্তাবিদ এখানে রয়েছেন, তারা এই জায়গাগুলো যদি সত্যিকার অর্থে আমরা কাজ হাত না দিই, কাজ না করি, তাহলে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা পণ্ডে, অর্থাৎ সেটা আমাদের কখনোই বিভীষিকায় অর্থাৎ সেই হিমাগারেই চলে যাবে এবং জাতি আরও ধ্বংসের দিকে চলে যাবে। এবং সর্বশেষে আমি মোজাম্মেল স্যারের প্রতি সম্মান প্রদর্শন করেই আমি বিশেষ করে এই উত্তর বাংলা কলেজ প্রসঙ্গে আমি অনেক আশা প্রশংসা করি, আশা ব্যক্ত করি। বিশেষ সর্বত্র আমি এর গল্প করি যে আমাদের ডক্টর মোজাম্মেল হক স্যার এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যেখানে অনেক এখন শিক্ষক ও পিএইচডি হোল্ডার অনেক তারা সুযোগ্য হওয়ার চেষ্টা করেছেন। কিন্তু একটা শিক্ষার উদ্দেশ্য, আমরা কমিউনিজম শিক্ষার উদ্দেশ্য যদি আমরা দেখি, সেখানেও দেখে শিক্ষার উদ্দেশ্যকে কী বলা হচ্ছে? শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষার সঙ্গে যারা জড়িত রয়েছেন, অর্থাৎ প্রশাসক এবং এই যারা বিভিন্ন এর দায়িত্বে রয়েছেন, অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থা প্রণয়নের ক্ষেত্রে সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু শিক্ষা প্রদান সম্ভব। তাছাড়া কিন্তু শিক্ষা সত্যিকার অর্থে বাস্তবে তার আলো দেখতে পারবে না। কাজেই আমি এই জায়গায় বলবো যে সত্যিকার অর্থে আমাদের শিক্ষক সমাজ যাতে সুন্দর করে, অর্থাৎ আর্থিক বৈষম্য, আর্থিক যে তাদের দৈন্যতা সেটা উপেক্ষা করে তারা যেন শিক্ষাদানে নিজেকে নিয়োজিত করতে পারবে, সেই জায়গায় আমাদের বিশেষভাবে নজর দিতে হবে। বিশেষ করে কমিউনিজম শিক্ষার মূল দৃষ্টিভঙ্গি কিন্তু এইটি, মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিতে বলা হচ্ছে কি যে শিক্ষকরা হবে সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি, তিনি কোনো রকম অন্য কিছু চিন্তা করবেন না, অর্থাৎ আর্থিক বৈষম্য যে বৈষয়িক চিন্তা এগুলো সে করবে না, সে সবসময় শিক্ষাদানে নিয়োজিত থাকবেন। আর শিক্ষার্থী কী করবে? তারা আনন্দ উৎসবের মধ্য দিয়ে শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। আর শিক্ষকের কাজ হচ্ছে কি যে সে শ্রদ্ধার সঙ্গে বিতরণ করবে এবং শিক্ষার্থীরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করবে। যেখানে শ্রদ্ধার সম্পর্ক নেই সেখানে আদান প্রদানের সম্পর্ক কলুষিত হয়। কাজেই সেই জায়গাগুলো আমাদের কী করতে হবে? কাজ করতে হবে। আমি বলবো যে এই শিক্ষা অঙ্গনটির সঙ্গে যে সমস্ত ব্যক্তিবর্গ জড়িত আছেন এবং যারা শিক্ষক হিসেবে জড়িত আছেন, বিশেষ করে আমি শিক্ষার্থীর কথা ভাবি, আমি ক্লাসে গিয়েও একই কথা বলি যে তোমরা ক্লাসের বাইরে ওপেনলি কথা বলো, গ্রুপে ডিসকাশন করো, আমার সঙ্গে কথা বলো, আমরা আলোচনা করি কোথায় সমস্যা, কোথায় কি, এই বিষয়গুলো নিয়ে সত্যিকার অর্থে আমাদের শিক্ষকদের যেমন কাজ করতে হবে, শিক্ষার্থীরাও এগিয়ে আসবে এবং এই শিক্ষাঙ্গনটির সঙ্গে যারা জড়িত রয়েছেন তারা কি করবে? সেই পরিবেশ সৃষ্টি করে দিবে। তবেই এই উত্তর বাংলা কলেজ বাঁচবে এবং মোজাম্মেল স্যারের স্বপ্ন বাস্তবায়িত হবে। আমরাও যারা এই কলেজ ট্রেনিংয়ে স্বপ্ন দেখি তারাও আমরা অনেকখানি আশাবাদী এবং আমাদেরও মনটা তুষ্ট হবে। এবং আমি মনে করি যে এই শিক্ষার এই জায়গাগুলো রুট লেভেল থেকে যদি সত্যিকার অর্থে আমরা কাজ না করি তাহলে আমরা দেশ জাতিকে বাঁচাতে পারবো না। এবং বর্তমান সরকার যে প্রতিজ্ঞা নিয়ে কাজ করছে সেটাকেও আমরা বলিষ্ঠবান করতে পারবো। সবাইকে ধন্যবাদ এবং আমার এই এলাকায় এসে দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য ডক্টর মোজাম্মেল হক স্যার সহ সবাইকে আমি আমার ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। সম্মানিত উপস্থিতি, একটি ঘোষণা আছে যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় দাপ্তরিক কাজের কারণেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারেননি, তবে তিনি নিশ্চিত করেছেন যে আগামীকালকের সমাপনী অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি জয়েন করবেন। এটি আমাদের জন্য সুসংবাদ এবং আমার সকল শিক্ষার্থী শিক্ষকবৃন্দ
সবার কাছেই অনুরোধ থাকবে কালকে যেন হল ভর্তি থাকে। উনি রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি চান সামনে যত লোক বেশি হবে অত ভালো, তাহলে আমরা যেন বিব্রত না হই, কালকে যেন আমাদের হল ভর্তি থাকে। এবারে আমি রিকোয়েস্ট করছি প্রফেসর ডক্টর এস.এম. আনোয়ারুল্লাহ ভূঁইয়া, উই লাইক টু হিয়ার from him. সম্মানিত সেশন প্রধান, উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন এবং দর্শন বিভাগের অধ্যাপক সহ উপস্থিত সুধীজন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অ্যাকচুয়ালি কথা বলার ইচ্ছাটা হারিয়ে ফেলেছি, অডিয়েন্সও খুব ক্লান্ত, তারপরও কিছু কথা রেখে যাই, দরকার আছে। তো এখানে এই সেশনের মূল প্রতিপাদ্য বিষয় হলো ইনফরমেশন টেকনোলজি নিয়ে। তো শুরুতে যে প্রবন্ধটি ছিল, ডিন মহোদয় যে প্রবন্ধটি পড়েছেন, সেটি খুব মনোমুগ্ধ হয়ে কনসেন্ট্রেশনের সাথে শুনেছিলাম, অনেক আউটপুট আছে, তাকে ধন্যবাদ জানাচ্ছি। তা আমি এখানে ইনফরমেশন টেকনোলজির যে গুরুত্বপূর্ণ বিষয়টি ফোকাস করে আমার বক্তব্য শেষ করব। তার একটি হলো যে আমি বরাবরই যেটা বলি যে প্রত্যেকটা বিজ্ঞান, প্রত্যেকটা প্রযুক্তি বা যে কোনো ধরনের কন্ট্রিবিউশনের কিছু প্রস আছে, তার কনস আছে, ভালো দিক আছে, মন্দ দিক আছে, যেটা আমরা বলি মেরিট আছে, ডিমেরিট আছে। তো মেরিট এবং ডিমেরিটের মধ্যে একটা ব্যালেন্স করার প্রয়োজন হয়। আর সেই ব্যালেন্স করার জন্য আপনার আমাদের গ্রামীণ জীবনে আমরা বলি না যে গরু যেন বেশি লাভজাপ না করে, সেই জন্য তার নাকে একটা দিয়ে রাখতে হয়, দড়ি দিয়ে রাখতে হয়, টান দিলে সে নিয়ন্ত্রিত হয়। তো বিজ্ঞান এবং প্রযুক্তির ওই নাকে দড়ি দেওয়াটা হলো এটাকে ইথিক্যাল ফ্রেমওয়ার্কসের মধ্যে নিয়ে আসা। ইথিক্যাল ফ্রেমওয়ার্কসের মধ্যে নিয়ে আসার বিষয়টি আমি মিলিয়ে দিচ্ছি। যেমন ধরেন আপনার ইনফরমেশন টেকনোলজি, যেটাকে আইসিটি বলছেন, তারপর আপনার সাইবার অ্যাক্টিভিটিস থেকে শুরু করে ইন্টারনেট, কম্পিউটার ভিত্তিক, টেলিকমিউনিকেশন ভিত্তিক যেই অ্যাক্টিভিটিসগুলি রয়েছে, সেই অ্যাক্টিভিটিসগুলি তার সীমানা কত দূর, এই প্রশ্নের সাথে যুক্ত হলো ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির যে অটোনমি, সেই ফ্রিডম এবং অটোনমিকে বিজ্ঞানের এই অভাবনীয় যে প্রগতি, সেটা কখনো বাধাগ্রস্ত করে কিনা, একটা কনফ্লিক্টে আসে কিনা, তারা পরস্পরের মধ্যে স্বার্থগত সংঘাতে আসে কিনা। যেমন লক্ষ্য করে দেখবেন, আমরা যেখানেই যাই এখন, সেই সুপার মার্কেট থেকে শুরু করে নানান স্টেশনেও এবং বিভিন্ন প্রতিষ্ঠানেও কিন্তু সার্ভিলেন্স ক্যামেরা আছে, বলা হয় সিসিটিভি বলা হচ্ছে, যেটাকে আপনাকে সার্ভিলেন্স করছে ক্যামেরা দিয়ে। তো প্রশ্নগুলো ইথিক্যালি আমরা কিন্তু প্রশ্ন করতে পারি যে আমাকে যে এই ক্যামেরার আওতায় এনে অবজারভেশন করা হচ্ছে, সেটা কতটা সঠিক। আমার ব্যক্তিগত যে রাইট, ফ্রিডম, স্বাধীনতা, আমার যে স্বশাসন, অটোনমি, সেটাকে এটার মধ্য দিয়ে আমার বিহেভিয়ারাল প্যাটার্নে কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলছে কিনা, এই প্রশ্ন কিন্তু আছে। এই প্রশ্ন সামনে রেখে পাশ্চাত্য কিন্তু ভাবছে এগুলি নিয়ে। ইতিমধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু বলে দিচ্ছে যে সিসিটিভি ক্যামেরাকে নিয়ন্ত্রিত করার জন্য, এবং অপরিহার্য না হলে সেটার ব্যবহার সম্পর্কে আরও বেশি প্রতিষ্ঠানকে সজাগ হওয়ার কথা বলছে। কোন জায়গা থেকে? ফ্রিডম এবং অটোনমির প্রশ্নে। এবার আসি আমরা আইসিটি ব্যবহার নিয়ে। যেমন ধরেন আইসিটির যে হাইপার টেকনোলজি, সেটা ইউজ করে ছবি থেকে শুরু করে নানান কিছু করা যায়, টেম্পার করা যায়। টেম্পার এরকম হতে পারে যে দুজনের ছবি, কোনো এক নারী এবং পুরুষের ছবি, নারীর ছবিটাকে অথবা পুরুষের ছবিটাকে বিকৃত করে সেটাকে প্রচার মাধ্যমে অথবা বিভিন্ন ধরনের মাস কমিউনিকেশন মিনসে সেটাকে উপস্থাপন করা হলো। তো প্রশ্ন হলো ইথিক্যালি এটা কি করা যায় কিনা। তো এখানেও একটা সলিউশন আছে। সেই সলিউশনটা হলো যে প্রাইভেসি,
ব্যক্তির যে প্রাইভেসি, ইন্ডিভিজুয়ালের যে প্রাইভেসি, ইন্ডিভিজুয়ালের যে কনফিডেন্সিয়ালিটি, সেটার বিষয়ে যথেষ্ট সজাগ থাকতে হবে। আমি প্রযুক্তি আমার হাতে আসলো আর ইচ্ছা মতো আমি ব্যবহার করলাম, সেটা কখনো হবে না। আমি একটু আগে আমাদের বিদেশি গেস্ট, তাদের পারমিশন নিচ্ছিলাম যে তোমার সাথে কি একটা ছবি তুলবো। তো প্রথম দিকে একটু স্লো মনে হয়েছিল, তারপর গ্রাহাম বলল যে ওকে তোলো। আমি কেন পারমিশন নিয়েছি, ছবিটা উঠাতে পারতাম। পারমিশন নেওয়াটা একটা বাধ্য, নৈতিকভাবে আমি বাধ্য, কারণ সে আমার সাথে ছবি তুলতে আগ্রহী কিনা, অথবা সেই ছবিটি তুলে আমি কি ধরনের ইউজ করব, এই যে পারস্পরিক যে আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তৈরি করার বিষয়টি আমাদের ইথিক্যাল এক্সারসাইজের মাধ্যমে সম্ভব। আদারওয়াইজ আমার ইচ্ছে হলো একটা ছবি তুললাম, রাস্তা দিয়ে একজন কেউ যাচ্ছে, কোনো একটা তরুণ রাস্তা দিয়ে স্কুল ফেরত কোনো এক তরুণীর ছবি উঠালো, ছবি উঠায় সেটা তার সাথে সে এক ধরনের সফটওয়্যার ইউজ করে তার সাথে প্যাক করে সে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিল। আর আমাদের যে সোশ্যাল যে স্টিগমা, সোশ্যাল যে শেমনেস আছে, সেখানে কিন্তু ওই মেয়েটি প্রশ্নের মুখোমুখি হতে পারে যে তুমি তার সাথে ছবি তুলেছ, তোমার তো এটা ঠিক করনি, এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে পারে। তাহলে সোশ্যাল শেমনেস, সোশ্যাল স্টিগমা এবং রিলিজিয়াস ভ্যালুসগুলি কিন্তু আমাদের টেকনোলজির সামনেও রাখতে হবে। আমরা যত কথাই বলি যে প্রযুক্তির উন্নয়ন হচ্ছে, প্রগতি হচ্ছে, কিন্তু তার পাশাপাশি আমাদের প্রিভেইলিং যে কালচার, প্রিভেইলিং যে ভ্যালুস, সেইগুলির প্রতিও কিন্তু শ্রদ্ধা দেখাতে হবে। যদি শ্রদ্ধা না দেখাই, তাহলে সেই বিজ্ঞান এবং প্রযুক্তি আমাদের যে স্বাধীনতা, আমাদের যে স্বশাসন বা লিবার্টি, সেগুলিকে মারাত্মকভাবে ব্যাহত করবে, ব্যাঘাত ঘটাবে। তাহলে আমি শেষতক কথা এটাই বলে যাই যে যেমন আমি ছোট্ট আরেকটা জিনিস শেষ করে দিচ্ছি। মাননীয় সভাপতি মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি, আর একটু বলি 2 মিনিট। আচ্ছা, আমি মহাভারত থেকে একটা গল্প বলবো, গল্পটা বলেই আমি শেষ করে দিব। তো সেই গল্প বলার আগে আমি ছোট্ট একটা কথা বলছি যে এখনো আমাদের দেশে কিন্তু ইথিক্যাল চর্চা হচ্ছে না, নানান কাজে ওয়েস্টে হয়। ডক্টর মুজাম্মেল হক স্যার জানেন যে ইনফর্ম কনসেন্ট বলে একটা শব্দ আছে, আমি বাংলা করেছি এটা অবগতিক্রমে সম্মতি। বাংলায় কিছু কাজ করছি ইথিক্স নিয়ে, ইংরেজির পাশাপাশি। অবগতিক্রমে সম্মতি তার মানে কোনো একটা বিষয়ে আপনাকে প্রথম আমি অবগত করব, সেই অবগত হওয়ার মাধ্যমে আপনি আমাকে সম্মতি জানাবেন। যেমন মেডিকেল সায়েন্সে যখন রুগীর কোনো ট্রিটমেন্টে যাবে ডাক্তার, ফর এক্সাম্পল এমন হতে পারে আপনার এমন একটা ডিজিজ হয়েছে, সেই ডিজিজের কারণে আপনার হাতটা কেটে ফেলতে হতে পারে, অথবা আপনার ঠোঁটের কোনো একটা অংশ কেটে ফেলতে পারে। তো ডাক্তার বলবে যে আপনি যদি চিকিৎসা নিতে চান তাহলে ঠোঁটের এই অংশটা পুরোপুরি কেটে ফেলতে হবে, যদি না কাটেন তাহলে আগামী 1 বছরের মধ্যে আপনার সমস্ত শরীরে ক্যান্সার ছড়ায় পড়বে। আর যদি তাৎক্ষণিক চিকিৎসা নিতে চান, আপনি 3-4 মাস ভালো থাকবেন, তারপরে কিন্তু এটা পুরো বডিতে ইনফেক্টেড হবে। এবার আপনি ডিসিশন দেন কি করবেন। তাহলে ডাক্তার যা বললো সেটা হলো ইনফরমেশন, ইনফরমেশনের প্রস কনস দিয়ে রুগীকে জানালো। এবার রুগী বলবে যে ভাই আমি অনেকদিন বাঁচতে চাই, সুতরাং আমার ঠোঁটটা কেটে ফেলেন, আমাকে দেখতে যেমন তেমনই লাগুক, আমি চাই যে আমার ঠোঁটটা কেটে ফেলেন। তাহলে রুগী কি করলো, এখানে ডাক্তারের তথ্যের ভিত্তিতে সম্মতি জানালো। এটাকে আমরা বাংলায় বলছি অবগতিক্রমে সম্মতি, ইংরেজিতে বলা হয় ইনফর্মড কনসেন্ট। প্রশ্ন হলো প্রযুক্তি যখন ইউজ করব, সেই প্রযুক্তি ইউজের ক্ষেত্রে ইনফর্ম কনসেন্ট, যিনি কনজিউমার আর যিনি প্রডিউসার, এই দুইজনের মধ্যে যে সম্পর্কটা হবে, সেই সম্পর্কটা কিন্তু হবে ইনফর্ম কনসেন্টের ভিত্তিতে। তো সেই ইনফর্ম কনসেন্টের একটা ছোট্ট একটা গল্প আপনাদের শুনিয়ে শেষ করে যাব। মহাভারতের একজন অসম্ভব রকম বীর ছিলেন, অর্জুনকেও শ্রীকৃষ্ণ মনে করতেন সে অর্জুনের চেয়ে অনেক বড় বীর। তার নাম হলো কর্ণ। কর্ণকে ধরা হতো সুতপুত্র হিসাবে, যে তার জন্মের ঠিকঠাক নাই, কিন্তু কর্ণ কিন্তু যার ঔরসে জন্মগ্রহণ করেছিলেন, তিনি কিন্তু আবার অর্জুনের মা। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে একটা কাকতালীয় ঘটনা ঘটেছিল যে অর্জুনের মা তার বিয়ের আগে সে একটি মন্ত্র শিখেছিল বা একটি বিদ্যা শিখেছিল। সেই বিদ্যাটি শেখার সময় তার উপর নির্দেশ ছিল
এই বিদ্যাটি তুমি যখন তখন প্র্যাকটিস করবে না। কিন্তু তিনি উৎসাহ এবং আগ্রহ রাখতে পারেন নাই। একদিন তিনি সেই বিদ্যাটি চর্চা করেন। চর্চা করার সাথে সাথে সূর্য দেবতা তার কাছে আসে এবং তার সাথে দৈহিক সম্পর্কে মিলিত হয় এবং সেই সম্পর্কের ফসল হিসাবেই কর্ণ তার ঔরসে আসে। তাহলে দেবতার সাথে কি বলে অর্জুনের মা, তার যে বৈবাহিক সম্পর্ক ছিল না থাকার কারণে তিনি এটা ঘোষণা দিতে পারেন নাই যে তিনি সন্তান সম্ভাবনা হয়েছেন বা তার একটা সন্তান হয়েছে। তিনি কি করলেন, সন্তানটি হওয়ার পর একজন নিম্নবর্গের মানুষের কাছে, গরিব মানুষের কাছে তাকে দিয়ে দেয়। ওইখানেই সে বড় হয় এবং নানানভাবে পরশুরামের কাছে সে যুদ্ধবিদ্যা অর্জন করে। ঘটনাটা এখানে না, আপনারা যদি গীতা পাঠ করেন বা মহাভারত পাঠ করেন দেখবেন সেখানে যে কর্ণ কিন্তু তার মাকে কিছু প্রশ্ন করেছিল। প্রশ্নটা ছিল সেই কুরুক্ষেত্রের যুদ্ধের যখন একটা লাস্ট মুহূর্তে কর্ণের সেই রথ দেবে যাচ্ছে মাটির সাথে, পরশুরামের সেই অভিশাপের কথা মনে পড়ে গেল। পরশুরাম বলছিল যখন দেখবে তোমার রথ দেবে যাচ্ছে তখন মনে করে নিবা যে তোমার জীবন বিপন্ন হবে। তখন তার কিছু কোশ্চেন ছিল তার মার কাছে এবং শ্রীকৃষ্ণের কাছে। সেই কোশ্চেনের একটা ছিল যে আমি যে তোমার সন্তান, তুমি তো কখনো আমাকে বলনি, তাই তুমি যে আমাকে বলনি, না বলার ফলে আমি যে পুত্র হিসাবে, নিম্নবর্গের মানুষ হিসাবে ইতিহাসে এবং মানুষের কাছে লাঞ্ছিত হয়ে আসছি, আমার বীরত্ব, আমার যে দান করার যে ক্ষমতা, এগুলিকে আমি কোনো মূল্য পাই নাই সুতপুত্র হওয়ার কারণে তুমি আমার সাথে অন্যায় করেছ। আসলে এখানে কর্ণের সাথে কর্ণের মার যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি ইথিক্যাল পার্সপেক্টিভ থেকে এটাকে বলা হয় ডিলেমা, মরাল ডিলেমা, বা যেটাকে বাংলায় বলতে পারি আমরা নৈতিক দোটানা, মানে দুইটা নেই, এটা না সেটা। হ্যাঁ, যে কুন্তী ভাবছেন যে তথ্যটি বলে দিলে আমি তো সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হব, আর কর্ণ কিন্তু শেষ মুহূর্তে বলছে যে আমার জন্মের আসল পরিচয় তুমি কেন ঘোষণা করলে না ঘোষণা করার ফলে আমি যে সারা জীবন মানুষের কাছে বঞ্চিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, আমার বীরত্বের কথা যে মানুষ স্বীকৃতি দেয়নি, শ্রীকৃষ্ণ দেয়নি, মানুষ দেয়নি, রাজারা দেয়নি, তার জন্য দায়িত্ব তোমার। তুমি কেন আমাকে এত কষ্ট দিয়েছ? তাহলে এই যে দুই দাবি, ক্লেইম, এই দুই ক্লেমের মধ্যে যে প্রশ্নটি জড়িয়ে আছে সেটা হলো মরাল ডিলেমা, নৈতিক উভয় সংকট। নৈতিক উভয় সংকটের কোনটি রাইট কোনটি রং বলা মুশকিল। তারপরে কিন্তু আমরা এই মরাল ডিলেমাগুলিকে সলিউশন করার ক্ষেত্রে ইথিক্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। অসংখ্য অল্টারনেটিভ বিকল্প সামনে থাকবে, আপনাকে ভালো ভালো অনেকগুলি অপশন দিবে, অপশন 1, অপশন 2, অপশন 3, অপশন 4, 5। ওইখান থেকে আপনি সব থেকে ভালোটা যেটা সুইটেবল সেটা বেছে নেন। তা আমি বলতে চাচ্ছি বিজ্ঞান ও প্রযুক্তি যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের ছোঁয়া কিন্তু আমাদের এখানে আছে, কিন্তু এই উন্নয়নকে নিয়ন্ত্রিত যদি না করা হয় তাহলে কিন্তু এই বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের জন্য মারাত্মক রকম ডেভাস্টেটিং জিওপার্ডাস একটা ফল হয়ে আমাদের এখানে দাঁড়াবে। সেখান থেকে আমরা মুক্তি চাই। এই মুক্তির লক্ষ্যেই সেখানে ইথিক্সের যে ফর্মুলাগুলি আছে, ইথিক্যাল যে প্রিন্সিপালগুলি আছে সেটা সেট করতে হবে। এবং আমরা আশা করি আজকের এই সেশন থেকে রাষ্ট্রের কাছে আমরা আহ্বান জানাবো যেন ইথিক্যাল অ্যাপ্রোচটা এই প্রযুক্তির পলিসির ক্ষেত্রে ইনক্লুড করা হয়। সেই আহ্বান জানিয়ে আমি শেষ করছি। মনোযোগ দিয়ে শোনার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। Thank you, Professor Dr. Anarullah Bhuyan for his nice presentation. And now we like to hear something from Irene Graham. Irene Graham, you will get only 2 minutes. Only 2 minutes, please. So, I don't think I need 2 minutes. We have 150 computers in the college. We have 6 labs. We have 4 lab technicians. We have teachers of ICT. Where are the students at the computers is what I want to know. I've passed them. There are no students at the computers. If we're going to make progress, the students need to be at those computers. Also, which version are we using? Do we actually have the latest Microsoft Office? If not, we need to get that. Donabad. Thank you, Irene.
for your short and valuable speech. Now, I am requesting Mr. Moshiur Rahman, lecturer of ICT, Uttar Bangla College. You will get only 2 minutes. 2 minutes. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই তৃতীয় সেশনের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমার মনে হয় আমার সহ আপনাদের কারোই কোনো বক্তব্য শোনার মানসিকতা নেই। তারপরও শুধু বলি, আমাদের বিদগ্ধ জনেরা যারা আমাদের এতক্ষণ আইসিটি সম্পর্কে বলেছেন, সেটা আমার ঘাড়েই আমার মনে হয় বর্তে হবে ভবিষ্যতে, যে আমি কতটুকু পারফরমেন্স করব এই কলেজে। আমি বিনয়ের সাথে বলতেছি যে সিডিপির অর্থায়নে আমাদের এই কলেজে, শুধু আমাদের অতিথিবৃন্দের জন্য বলতেছি যে আমাদের সিডিপির অর্থায়নে আমাদের কলেজে যে আইসিটির উন্নয়ন ঘটেছে, তার শুধু আমি 2 থেকে 3টি পয়েন্ট বলবো। আমাদের 3606টি ল্যাব আছে। আমি আমাদের শিক্ষার্থীর জন্য বলতেছি যে তোমরা এই আমাদের এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের পর থেকে আমাদের বিজয়ের আমাদের যে সামনে মার্চ মাস আছে, এই মার্চ মাস থেকে আমরা চালু করব আমাদের বেসিক ট্রেনিং এবং ফ্রিল্যান্সিং। এটা তোমাদের জন্যে আমাদের আহ্বান থাকবে। আমি প্রায় বিব্রত হয়ে যাই যে আমরা একটা প্রোগ্রাম চালু করলে দেখা গেল যে 15 দিন 20 দিন পর বা 7 দিন পর উপস্থিতির হার অনেক কমে যায়। আমি আশা করব যে আমাদের যে অ্যাক্সেসরিজগুলো আছে, আমাদের 12টি ক্লাসরুমে স্মার্ট বোর্ড হয়েছে, যা উত্তর অঞ্চলে আমরাই শুধু বলতে পারবো সবাইকে যে আমাদের স্মার্ট বোর্ড আছে। আমরা স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাস করব এখন, যেটা আমরা যদি ক্লাস না করাই শিক্ষকেরা, হয়তো তোমরা কখনো বুঝবে না যে এটার আসলে মজা কতটুকু। আর একটি হলো যে ই লাইব্রেরি আমাদের আছে, যেটা ই লাইব্রেরি সুবিধা হয়তো আমরা আর কিছুদিনের মধ্যে পাবো, যদি আমরা আমাদের প্রজেক্ট থেকে নেটওয়ার্কিংয়ের ব্যবস্থাটা করতে পারি। এবং আজকেও কথা হয়েছে, সম্ভবত আমি এখনো মেইল দেখিনি, মেইল দেখলে হয়তো বলতে পাবো যে আজকে যদি আমাদের এই প্রজেক্টের ইন্টারনেট কানেক্টিভিটির প্রজেক্টটি অ্যাপ্রুভ করে আমাদের পিডি মহোদয়, তাহলে অবশ্যই আগামী 2 মাসের মধ্যে আমাদের ক্যাম্পাস হবে ইন্টারনেটের, পুরা ক্যাম্পাস হবে নেটওয়ার্কিংয়ের মধ্যেই। আর আমাদের অলরেডি তো আমাদের কিছু কার্যক্রমের মধ্যে আইসিটির ব্যবহার শুরু হয়ে গেছে এবং আমাদের এখন বাস্তবায়নযোগ্য, যেটা হয়তো আজকালের মধ্যেই শেষ হবে, সেটা হলো ভার্চুয়াল ক্লাসরুম। আমার অতিথিবৃন্দের জন্য আমার আহ্বান থাকবে যে আমাদের ভার্চুয়াল ক্লাসরুমটি আপনারা যদি একবার দেখে যান, যদি কোনো আপনাদের পরামর্শ থাকে, তাহলে আমাদের জন্য আরও সুবিধা হবে। এবং এই প্রজেক্টের সবচাইতে আমরা যে রুমে বসে এই অডিটোরিয়ামে আমাদের অনুষ্ঠান উপভোগ করতেছি, এবং এটা আমাদের প্রজেক্টের এই যে অর্থায়ন করেছে সেটার জন্য আমরা প্রজেক্টকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যাতে আমরা আমাদের আইসিটি বেসকে নলেজ বেস করে আইসিটি দক্ষতা উন্নয়ন করতে পারি এবং আমাদের শিক্ষার্থীকে দক্ষ মানব শক্তিতে রূপান্তরিত করতে পারি, এই আহ্বান রেখে, এই কথা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ মিস্টার মশিউর রহমান, লেকচারার আইসিটি উত্তর বাংলা কলেজ। আমরা সারা দিন শুধু শুনেই গেছি, ক্লান্ত, আর শোনার কিছু নাই। তবে যাওয়ার আগে জানে কে বাদ, আমাদের এই কলেজের প্রতিষ্ঠাতা, আমাদের অভিভাবক ডক্টর মোজাম্মেল হক স্যার, তিনি সমাপ্তি ঘোষণা করবেন এবং স্যারকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, আর একটা আনন্দের সংবাদ আছে। আপনারা সবাই বোরিং লাগছে না? বোরিংনেসকে কাটানোর জন্য ছোট্ট একটা কালচারাল প্রোগ্রাম আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মেয়েরা সাজিয়ে গুজিয়ে বসে আছে, সেই দুপুর থেকে আমাদের বক্তৃতা শেষ হয় না, ওরাও পারে না।
কাজে ওদের জন্য, ওদের উৎসাহিত দেওয়ার জন্য আমরা একটু এই প্রোগ্রামে অংশ নেব। এবং এই প্রোগ্রামে এটি কবিতা পাঠ করবেন ডক্টর শাশ্বত ভট্টাচার্য, এবং উনি ওই জন্য বসে আছে এতক্ষণ। সবাইকে আমার এই আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। এত কষ্ট করে সারাদিন থেকে, মানে তবে এত মূল্যবান আলোচনা শুনলাম, অনেক জ্ঞানের পরিধি বাড়ল। তো আমার একটু দুঃখ হচ্ছে যাদের জন্য এত আয়োজন তারা তো বেশিরভাগে নাই। আজকের দুটা বড় সেশন ছিল, একটাকে বলা হয় লিটারেসি কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায়, যেখানে ইংরেজি নিয়ে বাংলা নিয়ে আলোচনা হলো, আর এখন হলো যেটা আইটি কিভাবে বাড়ানো যায়। আইটির ব্যাপারে যেটা শুনলাম আমি তো অভিভূত। ছাত্রদের বিশেষভাবে বলছি, আমাদের আইরিন গ্রাম বললেন এত কিছু আয়োজন, আমার ছাত্রছাত্রীরা কোথায়? তোমাদেরকে বিশেষভাবে বলছি, ক্যারেন নায়ার বললেন তার আইটিতে শিক্ষা প্রাপ্ত ছাত্রছাত্রীরা সবাই চাকরি পাচ্ছে। তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি, আইটিতে অনেক পারদর্শী হও, দেখবা তোমাদের ডিমান্ড কি বাড়ে, অত্যন্ত বাড়বে। এবং আমিও, প্রিন্সিপাল সাহেব আমাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছেন, আমাদের মশিউর স্যার বললেন যে ইন্টারনেট কানেক্টিভিটি হবে। এই সুযোগ বলার মতো না, একটা বিরাট লাইব্রেরি আছে। আমাদের মহাভারত নিয়ে কিছু কথা হলো, সেই কুন্তির কথা, কর্ণের কথা। তোমাদের কয়জন মহাভারত পড়েছ? রংপুরি ভাষা মুই পড়ই নাই। আমাদের বিরাট ঐতিহ্য। আমি মহাভারত কতবার যে পড়ি বলার মতো না। ওই যে কুন্তির কথা বলল, কুন্তি কর্ণের মা, এবং আমাদের রবীন্দ্রনাথ তার লেখার মধ্যে একে বলা হয় হাই মরাল ভ্যালুস, কি বললাম, মূল্যবোধ। এত ভালো মূল্যবোধ উনি ওখান থেকে নিয়েছেন, মহাভারত থেকে। এগুলা আমাদের শিখতে হবে। ছোট্ট ওই পরিপ্রেক্ষিতে বলছি, মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ হবে, দুই পক্ষের যুদ্ধ, একদিকে পাণ্ডব, একদিকে কৌরব। জানোই না এগুলা, হয় তা হয় না বাবা। কৌরবরা তো 100 ভাই, পাণ্ডবরা 5 ভাই। শুনতে বুঝতে পারছো তো? ভাগ্যের পরিহাস, পাণ্ডবদের ভাই কর্ণ অন্য পক্ষের সেনাপতি, শত্রুপক্ষের সেনাপতি। তা কুন্তি ভাবলো আমার ছেলের কাছে, আমার ছেলে হলো আমার বিরুদ্ধ পক্ষের সেনাপতি। গিয়ে বলি, বাবা তুই আমার দলে আয়, আমার দলে এসে তুই জিতে রাজা হ। চুপ করে গেছে। তো কর্ণ তো, আমরা তো মাকে শ্রদ্ধা করি, বলছে মা তুমি, তোমার আসার কি দরকার ছিল, আমি তোমার কাছে যাইতাম। বলে বাবা কিছু গোপন আলাপ আছে। আসো মা। সে গোপন আলাপ শুরু হলো। ধীরে ধীরে বললো, বলে বাবা আমার বলতে লজ্জা হচ্ছে, জন্মের পরে তোমাকে ফেলে দিছিলাম, ভাগ্যে কি পরিহাস, তুমি আমার বিপক্ষে সেনাপতি হয়ে গেছো।
তারপরে কর্ণ বলছে, মা তোমার জন্য আমি কত কাঁদছিলাম মা, আমার কাছে আসছে ইত্যাদি, মা বেটা আলাপ হচ্ছে। তারপরে তখন কুন্তী বলে, বাবা তুমি বড় ভাই জিতে আমাদের জিতে রাজা হয়ে যাও। তখন কর্ণ কি বলছে, কান্দি শোনো, বলে মা তুমি মায়ের আশীর্বাদ থেকে আমাকে শূন্য করেছিল, এখন রাজ্যের লোভ দেখাচ্ছ মা, আমার সে গোয়ালিনী মা, ওইটাই আমার মা মা ইত্যাদি বলার পরে মা বেটা হচ্ছে। পরের কথা শুনে ভালো, বলে মা আমি দেখতে পাচ্ছি, কইলাম তোমার ছেলেরা জয়ী হবে, পাণ্ডবের হইবে বিজয়, যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে বলিও না মোরে, যে পক্ষ হেরে যাবে আমাকে বীরের মতো মরতে দাও। তাই হয়েছিল। কর্ণ বলল আমাকে বীরের মতো থাকতে দাও, যশ লোভে অর্থ লোভে আমি যেন বীরের মর্যাদা থেকে সরে না যাই। এই কথা বললাম, উনি বলছিলেন বলে তোমাদের অনুরোধ করছি বেশি করে পড়বা। আমি বাংলা সাহিত্যের লোক না, তোমাদের কাকিনায় থেকে গেলে পড়তাম, তখন এই লাইব্রেরি ছিল না, তখন এই কম্পিউটার ল্যাবের স্বপ্ন দেখে নাই কেউ। এই কাজগুলো করো, জ্ঞানী হও, বুদ্ধিমান হও, কম্পিউটারে পারদর্শী হও। এগুলোর জন্য বলতে আসলাম। তোমরা আসছো এতে, ছাত্রদেরকে বেশি করে বলছি, আগামীকাল বিশেষ গুরুত্বপূর্ণ দিন, সমাপ্তি হবে। আমাদের ভাইস চ্যান্সেলর সাহেব আসছেন, আমাদের শিক্ষামন্ত্রী ভার্চুয়ালি আমাদের সঙ্গে যোগ দেবেন। সবার কাছে শিক্ষক ছাত্রছাত্রী আমার বিশেষ অনুরোধ, এই হলটা আমি ভর্তি দেখতে চাই। কথা দিচ্ছ আমাকে, মনে থাকে যেন, এই হলটা আমি ভর্তি দেখতে চাই। কাকিনার মতো জায়গায় এত সুন্দর একটা আন্তর্জাতিক সম্মেলন হলো, আমার জানা মতে অনেক বড় প্রতিষ্ঠান ওই সাহস পাবে না। আমরা করেছি, সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এনারা কষ্ট করে এসেছেন, আমি যার পর নাই কৃতজ্ঞ। আজকের এই অনুষ্ঠান আজকের মতো শেষ। কালকে ঠিক 9:30টায় আবার আগের মতোই অধিবেশন শুরু হবে। সবাইকে ধন্যবাদ।